সো অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, এখন খেয়াল করে দেখেন এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বিষয়টা, সেটা আসলে কি। এটা বোঝার আগে আগে আমাদের বুঝতে হবে যে আমাদের নার্ভাস সিস্টেমের দুটা পার্ট আছে। একটাকে বলি ভলান্টারি, আর একটাকে বলি অটোনমিক। তো ভলান্টারি মানে কি? এই যে আপনি হাত পা মুভ করাচ্ছেন, ঠিক আছে, বা আপনার যদি কথা বলতে ইচ্ছা করলে আপনি আপনার কি বলে মুখের মাসেল গুলাকে ইউজ করে কথা বলতেছেন, ঠিক আছে, এই বিষয়গুলোকে আমরা বলি ভলান্টারি সিস্টেম, মানে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, কিন্তু কিছু জিনিস আছে যেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। যেমন কথার কথা যে আপনি যখন প্রচন্ড ভয় পান তখন কিন্তু আপনি প্রচন্ড সোয়েটিং হয়। অথবা আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন অনেক বেশি দৌড়াদৌড়ি করেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার হার্টের রেট বা হার্ট বিটটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়, ঠিক না? আবার সিম্পল, যে আমরা যখন কি বলে কোনো মজাদার খাওয়ার দিকে তাকাই, অটোমেটিক্যালি কিন্তু আমাদের মুখে বা আমাদের স্যালাইভা দিয়ে স্যালাইভা চলে আসে না, স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে স্যালাইভা সিক্রেশন হয়। তাহলে এই যে বিষয়গুলো আপনি না চাইতেও কিন্তু হয়ে যাচ্ছে, বা আপনি আপনার চাওয়ার সাথে কিন্তু এই কর্মকাণ্ডগুলোর কোনো রিলেশন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ব্রেইন অবশ্যই প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করে। তাহলে এই বিষয়গুলোকেও আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতেছে, কিন্তু সেটা আপনার উপরে না, আপনি কন্ট্রোল করতেছে না, অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে কিছু জিনিস আছে যেটাকে আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি, আপনি ইচ্ছা মতো আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে। আর কিছু জিনিস আছে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আমরা ইউজুয়ালি বলি যে আমাদের ভলান্টারি সিস্টেমটা হচ্ছে স্কেলেটাল মাসেলের সঙ্গে সম্পর্কিত। আপনি হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভলান্টারি সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। ওকে, আর অন্যান্য যে মাসকুলার মাসেল সিস্টেমগুলো, যেমন আমাদের স্মুথ মাসেল বা কার্ডিয়াক মাসেল বা বিভিন্ন গ্ল্যান্ডের কর্মকাণ্ড বা এই বিষয়গুলো হচ্ছে আমাদের অটোনমিক সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। তাহলে স্কেলেটাল মাসেলকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এখানে যে নার্ভাস সিস্টেম সম্পর্কিত সেটা হচ্ছে ভলান্টারি নার্ভাস সিস্টেম। আর বাকি যে অংশটুকু, যেমন আমার হার্ট, একে আমি কন্ট্রোল করতে পারি না, বা আপনার লিভার বা আপনার ইউটেরাস, এই বিষয়গুলো কিন্তু স্মুথ মাসেল, এদিকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে এইখানে যে সিস্টেমটা সম্পর্কিত সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম মূলত কি করে? মেনলি আমাদের কিছু মাসেল সিস্টেমকে কন্ট্রোল করে, যেটা স্কেলেটাল মাসেল নয়, যেটা ভলান্টারি মাসেল না, সেই মাসেল সিস্টেমকে কন্ট্রোল করে। এই জন্য আমরা ইউজুয়ালি বলি যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা একটা মোটর সিস্টেম। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের আমরা ফিজিওলজিতে পড়ে এসেছি যে আমাদের সাধারণত আমরা দুইটা সিস্টেমকে আলোচনা করি, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর, ঠিক না? একটা হচ্ছে সেন্সরি সিস্টেম, আর একটা হচ্ছে মোটর সিস্টেম। তো সেন্সরি আমরা সবাই জানি যে যে পেরিফেরাল অর্গান থেকে বা পেরিফেরাল সাইড থেকে যদি কোনো সিগনাল আমাদের ব্রেইনে চলে যায় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, এটাকে আমরা বলি সেন্সরি সিস্টেম। ওকে, বা সেন্সরি ফাইবার। আর যে ফাইবারগুলা কোনো একটা আমার অর্ডারকে বা কোনো একটা বিষয়কে যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল অর্গানের দিকে নিয়ে যায়, এটাকে আমরা ওই ফাইবারটাকে আমরা বলি মোটর ফাইবার বা সিস্টেমটাকে বলি মোটর সিস্টেম, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছি যে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম আসলে মূলত কি করে। এটা বিভিন্ন অর্গানগুলোকে অর্ডার দেয়, বিভিন্ন অর্গানগুলোকে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। সো এই অর্ডার দিচ্ছে, তাহলে অর্ডারটা আমার কোথেকে যাচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল অর্গানে। পেরিফেরাল অর্গান বলতে আমরা বোঝাচ্ছি যে যে কোনো অর্গান, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া বাদ বাকি যতগুলো অর্গান আছে সবগুলোকে আমরা বলতেছি পেরিফেরাল অর্গান। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কারা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেইন আর হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আর ব্রেইন মিলে আমরা কি বলি এটাকে? আমরা বলি এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বাদ বাকি সবকিছু হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ বা পেরিফেরি। ওকে, আচ্ছা, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আমি না চাইলেও কাজ করবে, এবং এটা মূলত একটা মোটর সিস্টেম, এবং এটা মূলত আমাদের ইনভলান্টারি মুভমেন্টকে কন্ট্রোল করে অথবা ইনভলান্টারি পারপাস গুলাকে সার্ভ করে। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন এগুলো আমরা জানি, খুবই ছোটখাটো বিষয়বস্তু, আপনারা অলরেডি এগুলো ফিজিওলজিতে পড়ে ফেলেছেন। এখন ফার্মাকোলজি বিষয় আমরা জানি এগুলো, আশা করি। তো এখন একটা জিনিস একটু বোঝা ট্রাই করি যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা একটা স্পেশাল টার্ম আছে। এর অপর নাম হচ্ছে জেনারেল ভিসেরাল ইফরেন্ট সিস্টেম। তো এগুলো আবার এমসিকিউতে খুব বেশি আসে, কোনটা স্পেশালাইজ ভিসেরাল ইফরেন্ট, কোনটা স্পেশালাইজ ভিসেরাল এফরেন্ট, এরকম অনেকগুলো ওয়ার্ড আসে। তো এই তিনটা ওয়ার্ডকে একটু বোঝার ট্রাই করি। তাহলে এখানে জেনারেল যে ওয়ার্ডটা আসছে তার আরেকটা সাইমালটেনিয়াস ওয়ার্ড হচ্ছে স্পেশাল। তাহলে আমাদের বডির সিস্টেমগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জেনারেল সিস্টেম, স্পেশাল সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে একটা জেনারেল সিস্টেম, অর্থাৎ এটা মোটামুটি আমাদের বডি সবকিছুকেই কভার করে।
হ্যাঁ, স্পেশাল বলতে আমরা সাধারণত সেন্স গুলোকে বুঝাই, সাধারণত হিয়ারিং, হ্যাঁ, স্মেল, এগুলো হচ্ছে ইউজুয়ালি আমাদের স্পেশাল সিস্টেম। ওকে, আমাদের টাং। আচ্ছা, বাদ বাকি সবকিছু হচ্ছে জেনারেল সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম একটা জেনারেল সিস্টেম। 2 নম্বর হচ্ছে ভিসেরাল। ভিসেরাল কেন আসতেছে দেখেন, এখানে আমি একটু বোঝার ট্রাই করতেছি। আমি আগেই বলেছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা মূলত ইনভলান্টারি মুভমেন্ট বা ইনভলান্টারি পারপাস গুলোকে সার্ভ করে। তাহলে ইনভলান্টারি কোন কোন জিনিসগুলো মিলে ইনভলান্টারি বিষয় হয়, সেটা হচ্ছে স্মুথ মাসেল। যেমন আপনাদের স্মুথ মাসেল অনেক কিছু আছে, ইউট্রাস একটা স্মুথ মাসেল, ঠিক না? আমাদের জিআইটি ট্র্যাক্টের যে মাসেলগুলা সবগুলা কিন্তু স্মুথ মাসেল। হ্যাঁ, অথবা মায়োকার্ডিয়াম মানে হার্টের মাসেল, ঠিক না? তাহলে স্মুথ মাসেল অথবা মায়োকার্ডিয়াম, এই দুই টাইপের মাসেল, অ্যাজ ওয়েল অ্যাজ গ্ল্যান্ডুলার সিক্রেশন। গ্ল্যান্ডুলার সিক্রেশন বলতে একটু আগে বুঝিয়েছিলাম যে আপনি যখন কোনো মজাদার খাদ্যের দিকে তাকান তখন কিন্তু স্বাভাবিকভাবেই মুখ দিয়ে স্যালাইভা চলে আসে। তাহলে এই যে স্যালাইভাই সিক্রেশন হচ্ছে এটা কিন্তু গ্ল্যান্ডুলার সিক্রেশন। অথবা আপনি যখন অনেক বেশি দৌড়াদৌড়ি করেন বা প্রচন্ড ভয় পান তখন কিন্তু আপনার প্রচন্ড সোয়েটিং হয়। তাহলে এই যে সোয়েটিং এটাও কিন্তু একটা সিক্রেশন এবং এটা হচ্ছে একটা গ্ল্যান্ড থেকে। সো ইট ইজ অলসো আ গ্ল্যান্ডুলার সিক্রেশন। তাহলে এই যে গ্ল্যান্ডুলার সিক্রেশন এটাও কিন্তু ইনভলান্টারি পারপাসই সার্ভ করতেছে। এটা কিন্তু আপনি ইচ্ছা করে করতেছেন না, নিজে নিজেই হয়ে যাচ্ছে। আপনার বডিকে প্রোটেক্ট করার জন্য এটা একটা অটোমেটিক সিস্টেম। তাহলে আমরা কি দেখতেছি, ইনভলান্টারি বলতে আমরা তিনটা পারপাস পাচ্ছি। একটা হচ্ছে স্মুথ মাসেল, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম বা আমাদের কার্ডিয়াক মাসেল, আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার সিক্রেশন। এই তিনটা আসলে মূলত ইনভলান্টারি পারপাস সার্ভ করে, ঠিক আছে? আচ্ছা, বাদ বাকি রয়ে গেল কি স্কেলেটাল মাসেল, যেটা আমাদের উপরে নির্ভরশীল, মানে আমি যদি চাই সেটাকে আমি মুভ করাইতে পারবো, আমি না চাইলে সেটা মুভ করবে না। তাহলে খেয়াল করে দেখেন, এই যে স্মুথ মাসেল এবং মায়োকার্ডিয়াম দুইটাই কিন্তু মাসেল এবং দুইটাই কিন্তু ইউজুয়ালি ভিসেরাকে ইন্ডিকেট করে। ভিসেরা মানে হচ্ছে আমাদের ইনার যে মাসেলগুলো বা ইনার যে অর্গানগুলো, এগুলোকে আমরা ভিসেরা বলি। তাহলে খেয়াল করে দেখেন, ইনার অর্গানগুলো কিন্তু ইউজুয়ালি স্মুথ মাসেল অথবা মায়োকার্ডিয়াম দিয়ে তৈরি। তাহলে বুঝতে পারতেছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম মূলত মাসেল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। এই জন্য দেখেন এর অপর নাম হচ্ছে জেনারেল, দেন সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ভিসেরাল। ওকে, থার্ড ওয়ান হচ্ছে ইফরেন্ট। আমি একটু কি বলেছিলাম যে অটোনমিক নার্ভাস সিস্টেম অর্ডার সার্ভ করে, অর্ডার দেয়। সে কোনো কিছু সেন্স করে না, সে অর্ডার দেয়। যেমন কথার কথা, আপনার স্যালাইভা সিক্রেশন হওয়া দরকার, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এই অর্ডারটা স্যালাইভারি গ্ল্যান্ডকে দেওয়া হবে যে তুমি এখন স্যালাইভা সিক্রেশন করো। তাহলে অর্ডারটা পেয়ে স্যালাইভারি গ্ল্যান্ড কি করবে, স্যালাইভাটা সিক্রেশন করবে, ঠিক না? আবার আপনি অনেক দৌড়াদৌড়ি করতেছেন বা আপনার এই মুহূর্তে আপনার মাসেল সিস্টেমে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশন দরকার, ঠিক আছে? ওই মুহূর্তে বেশি পরিমাণ ব্লাড সার্কুলেশন দিতে হলে কি করতে হবে, হার্টকে বেশি জোরে জোরে পাম্প করতে হবে। তাহলে হার্ট কিন্তু নর্মালি একটা সিস্টেমে পাম্প করে, প্রতি 1 মিনিটে সে 72 বার, ইউজুয়ালি 70 থেকে 80 বার কি করে, সে কন্ট্রাকশন করে, ঠিক না? আচ্ছা, যেটাকে আমরা হার্ট বিট বলি। তাহলে ইউজুয়ালি এই হার্ট বিট দিয়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড কি করে, নির্দিষ্ট টাইমে সে সার্ভ করে। কিন্তু যখন আপনি মুভ করবেন, দৌড়াদৌড়ি করবেন, তখন আপনার মাসেলের নিড বেড়ে যায়, মাসেলের প্রয়োজনীয়তা বেড়ে যায়, তার অক্সিজেন বেশি দরকার হয়, তার নিউট্রিয়েন্টস বেশি দরকার হয়, তখন সে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে। তাহলে এই বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য বা এই বিষয়গুলোকে ফুলফিল করার জন্য তখন ব্লাডের নিড বেড়ে যায়। ওই মুহূর্তে হার্ট যদি স্বাভাবিকের মতোই কন্ট্রাকশন করে তাহলে কিন্তু সে এই চাহিদাটা কি করতে পারবে না, ফুলফিল করতে পারবে না। তখন কিন্তু হার্টকে স্বাভাবিকের তুলনায় বেশি জোরে জোরে মুভ করতে হয়, বেশি জোরে জোরে কন্ট্রাকশন করতে হয়। তাহলে এই যে হার্ট কন্ট্রাকশন করবে, এটা কিন্তু সে করতেছে না, তাকে একজন অর্ডার দিবে। সে কি অর্ডার দিবে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্ডার দিবে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন অর্ডার দিবে তখন কিন্তু আমার কি করবে, আমার হার্টটা অনেক জোরে জোরে কন্ট্রাকশন করবে, ঠিক না? বুঝতে পারতেছেন? সো আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়াচ্ছে যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম এটা মূলত অর্ডার দেয়। তাহলে অর্ডার বলতে আমি কি বলেছিলাম যে অর্ডারটা কোথেকে আসে, অলওয়েজ সুপিরিয়র থেকে ইনফেরিয়র দিকে। তাহলে আপনার বডির সুপিরিয়র পোরশনটুকু কে, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তাহলে অর্ডারটা আসবে ব্রেইন অথবা স্পাইনাল কর্ড থেকে ইনফেরিয়রের দিকে, মানে পেরিফেরাল রিজিয়নের দিকে। তাহলে আমরা কি বলেছিলাম যে ব্রেইন বা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ সিস্টেম পেরিফেরিতে গিয়ে সার্ভ করে তাকে আমরা বলেছিলাম মোটর সিস্টেম। তাহলে মোটরটাকে আমরা বলতেছি ইফরেন্ট। ইফরেন্ট মানে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এক্সিট হচ্ছে। সো ইফরেন্ট এর এক্সিট। ওকে, তাহলে দেখেন এবার পুরো জিনিসটা দাঁড়ালো যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা কোনো স্পেশাল সিস্টেম না, এটা একটা জেনারেল সিস্টেম, বডির সব কিছুকেই সার্ভ করে। এটা একটা ভিসেরাল সিস্টেম, মূলত এটা ভলান্টারি মাসেল নয়, ইনভলান্টারি মাসেলগুলোকে কন্ট্রোল করে, এই জন্য সেটা ভিসেরাল। ইফরেন্ট সিস্টেম বিকজ এখান থেকে যে ফাইবারগুলো তৈরি হয় সবগুলা ফাইবারই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তৈরি হয় এবং পেরিফেরাল অর্গানের দিকে যায়, অর্থাৎ সিএনএস থেকে এক্সিট করে, অর্থাৎ ইফরেন্ট সিস্টেম। এই জন্য অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা কি বলি, জেনারেল, ভিসেরাল, ইফরেন্ট এবং এটা একটা সিস্টেম।
ক্লিয়ার? সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। মুখস্থ করার কিছু নেই, সংজ্ঞা মেমোরাইজ করবো না আমরা, ঠিক আছে? সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা জাস্ট আইডিয়া নিব। ওকে, আমাদের টোটাল বিষয় হচ্ছে আইডিয়া নেওয়া। কারণ আমি বারবার বলি যে ক্লাস করে আপনি হোল বিষয়টা আইডিয়া করতে পারবেন না, বাট বেসিকটা কি বা কতটুকু যেটা আপনার ল্যাকিংস আছে বা যেখানে আপনি বুঝতেছেন না সেটুকু সাপোর্ট হয়তো আমাদের কাছ থেকে পাবেন বা আমার কাছ থেকে পাবেন, ঠিক আছে? বা একটা টিচারের কাছ থেকে পাবেন, হোয়াটএভার। সো যাই হোক, আমি তাহলে একটা টোটাল আইডিয়া আপনাকে দিলাম যে হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম এবং এটা কেন জেনারেল সিস্টেম, এটা কেন ভিসেরাল সিস্টেম, এটা কেন ইফারেন্ট সিস্টেম, এটা মূলত কোন কোন অর্গানগুলোকে, কোন কোন মাসেলগুলোকে, কোন কোন সিস্টেমকে সার্ভ করে, এবং এটা অবশ্যই একটা ভলান্টারি সিস্টেম নয়, এটা অবশ্যই একটা ইনভলান্টারি সিস্টেম। ওকে, আচ্ছা, একটু খেয়াল করে দেখেন কি বলতেছে যে এএনএস মানে অটোনমিক নার্ভাস সিস্টেম ইনারভেট করে অল দ্য স্ট্রাকচার এক্সেপ্ট নিউরোভাস্কুলার জাংশন। এখানে একটা ওয়ার্ড আছে, এটার পরে আমি এটা নিয়ে পরে কথা আসতেছি, এটার অনেক বড় একটা ডিটেলস আলোচনা আসবে, পরে আসতেছি আমরা। আরেকটা খেয়াল করে দেখেন, টোটাল নাম্বার অফ নিউরন প্রেজেন্ট ইন নার্ভাস সিস্টেম ইকুয়াল টু দ্য স্পাইনাল কর্ড। এটা কি? এটা পরে স্লাইডে বুঝবেন, এখন বুঝবেন না, আমি একটু পরে স্লাইডে চলে যাই, ঠিক আছে? এবার আসেন আমাদের টোটাল নার্ভাস সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতেছি। আমরা বলেছি আমাদের টোটাল নার্ভাস সিস্টেম আসলে দুই রকম, একটা হচ্ছে ভলান্টারি সিস্টেম আর একটা হচ্ছে ইনভলান্টারি সিস্টেম। ওকে, এবং ইনভলান্টারি সিস্টেম হচ্ছে একটা অটোনমিক নার্ভাস সিস্টেম, কারণ ইনভলান্টারি। কিন্তু আসলে ইনভলান্টারিকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। এই সিস্টেমটা আসলে দুইটা অংশে ভাগ করা যায়। কি কি পাচ্ছি আমরা? এই ইনভলান্টারি পোর্শন বা এই অটোনমিক নার্ভাস সিস্টেম পোর্শনটাকে আমরা আসলে টোটাল দুইটা না, টোটাল তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। তাহলে আমি বলতেছি আমাদের হোল বডির সিস্টেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ভলান্টারি সিস্টেম বা ভলান্টারি নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে ইনভলান্টারি নার্ভাস সিস্টেম, মানে যেটাকে আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না। এবং এই ইনভলান্টারি নার্ভাস সিস্টেমকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? প্রথম যেটা আসে সবসময় পরিচিত, এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এবং থার্ড ওয়ান হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। যদিও ফার্মাকোলজিতে এন্টেরিক নার্ভাস সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি না, আমরা শুধুমাত্র প্রথম দুইটা নিয়ে আলোচনা করি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নিয়ে আলোচনা করি। আমরা এন্টেরিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করি না, যদিও এন্টেরিক নার্ভাস সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। এখন একটু আসেন যে এন্টেরিক নার্ভাস সিস্টেমটা কোথায় পাওয়া যায়। আমরা সবাই জানি এন্টেরিক বলতে আমরা ইউজুয়ালি জিআইটি কে ইন্ডিকেট করি, অর্থাৎ এই সিস্টেমটা জিআইটির সিস্টেম। এটা জিআইটি ইন্ডিভিজুয়াল একটা কি নার্ভ সিস্টেম, এবং এখানে যে পরিমাণ নিউরন থাকে আপনার স্পাইনাল কর্ডের সব নিউরনকে যদি আপনি একসঙ্গে করেন তার থেকে কম হবে। তার অর্থ হচ্ছে জিআইটির মধ্যে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়? নার্ভ ফাইবার পাওয়া যায়। তাহলে জিআইটির স্পেশাল যে নার্ভ ফাইবার, স্পেশাল এই নার্ভ ফাইবারকে তার জন্য স্পেশালি বলা হয় এন্টেরিক নার্ভাস সিস্টেম। বাট এন্টেরিক নার্ভাস সিস্টেম অলসো আ ইনভলান্টারি নার্ভাস সিস্টেম, অলসো অটোনমিক নার্ভাস সিস্টেম, বাট এটাকে আমরা আলোচনা করি না, এটাকে আমরা ডিফারেন্ট টপিক আলোচনা করি। সো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব না। বাকি রইল দুইটা, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এটা কেন দুই রকম? বিষয় হচ্ছে আপনার পুরো কর্মকাণ্ডগুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে রেস্ট। একটা হচ্ছে স্ট্রেস, একটা হচ্ছে রেস্ট। মানে আপনার বডি দুইটা সময় দুই রকম অ্যাটিটিউড শো করে, একটা হচ্ছে রেস্টিং স্টেটে একরকম অ্যাটিটিউড শো করে, আর একটা হচ্ছে স্ট্রেস কন্ডিশনে একটা অ্যাটিটিউড শো করে। তাহলে রেস্টিং কন্ডিশনে যে সে অ্যাটিটিউড শো করে এই ক্ষেত্রে তার নার্ভ সিগন্যালগুলো একরকম হবে, আবার স্ট্রেস কন্ডিশনে সে যেরকম অ্যাটিটিউড শো করে ওই কন্ডিশনে তার নার্ভ সিগন্যাল আরেক রকম হবে, যদিও ওই ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেমই কাজ করতেছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম একটা স্পেশাল সিস্টেম যেটা দুইটা ডিফারেন্ট সময় দুই রকমের নার্ভ সিগন্যাল প্রডিউস করে। ওকে, তাহলে একটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে আর একটা হচ্ছে স্ট্রেস কন্ডিশনে। ঠিক আছে, তাহলে রেস্টিং কন্ডিশনে যে সিস্টেমটা আমরা পাই এটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, আর স্ট্রেস কন্ডিশনে যে সিস্টেমটা আমরা পাই সেটাকে আমরা বলি সিম্প্যাথেটিক সিস্টেম বা সিম্প্যাথেটিক ডিভিশন অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে এখানে তিনটা ওয়ার্ড বলি আমরা ইউজুয়ালি, স্ট্রেস, ফ্লাইট অ্যান্ড ফ্লাই। স্ট্রেস মানে প্রচন্ড স্ট্রেস কন্ডিশনে যখন আপনি যেমন থাকেন, অথবা ফ্লাইট, সরি একটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট, এখানে ফাইট হবে। ফাইট মানে হচ্ছে আপনি যখন মারামারি করেন বা কোনো যুদ্ধে লিপ্ত হন, অথবা ফ্লাই মানে আপনি যখন পলায়ন করেন। ঠিক আছে, এই তিনটা কন্ডিশনকে আমরা বলি স্ট্রেসফুল কন্ডিশন, এবং এই ক্ষেত্রে মূলত যে সিস্টেমটা আমাকে হেল্প করে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পোর্শনটুকু আমাকে হেল্প করে ওটাকে আমরা বলি সিম্প্যাথেটিক পোর্শন বা সিম্প্যাথেটিক ডিভিশন। আর বাকিটা হলো অপোজিট পোর্শন, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। মানে আপনি যখন রেস্টে থাকেন অথবা আপনি যখন ডাইজেস্ট করেন তখন আপনার বডিতে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পোর্শনটুকু কাজ করে সেটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন।
তাহলে রেস্ট কেন ডাইজেস্টের সঙ্গে একসঙ্গে আসলো? কারণ আপনি যখন খাদ্য গ্রহণ করেন তখন অবশ্যই আপনি স্ট্রেস ফ্রি কন্ডিশনে খাদ্য গ্রহণ করেন। আপনি অনেক স্ট্রেস নিয়ে আপনাকে কেউ মারতে আসতেছে, ওই মুহূর্তে আপনি খাদ্য গ্রহণ করবেন, এটা আনলাইকলি, এটা ইউজুয়ালি হবে না। তাহলে আপনি ওই সময় খাদ্য গ্রহণ করবেন যখন আপনি অনেক বেশি কি একটা রেস্টিং স্টেটে থাকবেন, অনেক বেশি নর্মাল কন্ডিশন থাকবে, যখন আপনার বডিতে বা কোনো স্ট্রেস ফুল কন্ডিশন ডেভেলপ করে নাই। ওকে, ইউজুয়ালি এটা। আচ্ছা, তাহলে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে দুইটা সিস্টেমকে বুঝাবো, একটা সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এখন এই সিস্টেমগুলার যে আউটলাইন বা এই সিস্টেমগুলা যে নার্ভগুলা কাজ করবে, কারণ আমরা আগে বলেছি এগুলো সবগুলো ইফারেন্ট নার্ভ অথবা মোটর ফাইবার। সো মোটর ফাইবারগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয় এবং পেরিফেরাল অর্গানের দিকে যায়। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে সে কোন দিকে যাচ্ছে? সে পেরিফেরাল অর্গানের দিকে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি একটু বুঝতে হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে ব্রেইন বা ক্র্যানিয়াম। ব্রেনের অপর নাম কি? আমরা জানি ব্রেনটা ক্র্যানিয়ামের মধ্যে থাকে, এবং স্পাইনাল কর্ড, ঠিক না? এবং স্পাইনাল কর্ডের অনেকগুলো পোর্শন বা ট্র্যাক আছে, আমরা জানি না কি কি, যে ক্র্যানিয়া এর কি কি আছে, সার্ভাইকাল পোর্শন, থোরাসিক পোর্শন, লাম্বার পোর্শন আছে না, এরকম করে অনেকগুলো পোর্শন আছে। তাহলে কি কি পোর্শন আছে? এর পোর্শন আছে সার্ভাইকাল পোর্শন, এর পোর্শন আছে আমাদের থোরাসিক পোর্শন, এর পোর্শন আছে আমাদের কি লাম্বার পোর্শন, তারপর আছে স্যাক্রাল পোর্শন, এবং লাস্টে আছে কক্সিয়াল পোর্শন। যদিও কক্সিয়ামটা কক্সিক্সে কনভার্ট হয়, অর্থাৎ পাঁচটা বোনস মিলে একটা সিঙ্গেল বোনে কনভার্ট হয়, এবং এই বোনটা একটা সিম্পল ট্র্যাক লাস্টে একটা মানে পোর্শন তৈরি করে, সেজন্য এটাকে আমরা বদার না আপাতত। এক্ষেত্রে আমি একটু মাথা মানে বোঝা ট্রাই করি যে আমাদের তাহলে এই যে এই পুরো বিষয়টা যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, যার মধ্যে কি কি পাচ্ছি আমরা? আমরা সার্ভাইকাল পোর্শন পাচ্ছি, আমরা থোরাসিক পোর্শন পাচ্ছি, আমরা লাম্বার পোর্শন পাচ্ছি, স্যাক্রাল পাচ্ছি এবং কক্সিয়াল পাচ্ছি। তাহলে ব্রেইন থেকে যে ইফরেন্ট নার্ভ বের হবে, ব্রেইন থেকে কি বললাম, ব্রেইন থেকে যে ইফরেন্ট নার্ভগুলো বের হবে, মানে যেটা ব্রেইন থেকে কি আমার পেরিফেরাল অর্গানের দিকে যাবে। তাহলে ব্রেইন আমি কি বলেছি, এটা ক্র্যানিয়ামের মধ্যে থাকে। সো ব্রেইন থেকে যে নার্ভগুলো বের হবে এবং স্যাক্রাম বা স্যাক্রাল পোর্শন থেকে যে নার্ভগুলো বের হবে, এই ফাইবারগুলা মূলত প্যারাসিম্প্যাথেটিক। তার অর্থ হচ্ছে এরা মূলত কাজ করে রেস্টিং এবং ডাইজেস্টিভ কন্ডিশনে। ওকে, তাহলে আমরা কি বললাম? ব্রেইন থেকে যে নার্ভগুলা বের হবে বা যে ফাইবারগুলো বের হবে মানে ইফরেন্ট ফাইবার, ঠিক না? এবং স্যাক্রাল থেকে যে ফাইবারগুলো বের হবে মানে স্যাক্রাম থেকে বের হবে, এই দুইটা পোর্শন থেকে যে ফাইবারগুলো বের হয় তারা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শো করে কখন? রেস্টিং এবং ডাইজেস্ট কন্ডিশনে। ওকে, এই জন্য প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের আউটফ্লো, কেন আউটফ্লো বলতেছি? বিকজ আউটফ্লো মানে হচ্ছে কোন ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সেন্ট্রালি আছে, তাহলে সেন্ট্রাল থেকে পেরিফেরাল দিয়ে যাচ্ছে। সো দিস ইজ আউটফ্লো। এই আউটফ্লোটা কোথেকে যাচ্ছে? ব্রেইন থেকে যাচ্ছে এবং স্যাক্রাম থেকে আসছে। এই জন্য প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের ফ্লোকে আমরা বলি ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো। আর আমরা যদি সিম্প্যাথেটিকের কথা চিন্তা করি, সিম্প্যাথেটিকের যে জন্য যে ফাইবারগুলো ক্রিয়েট হয় তারা মূলত এই থোরাসিক পোর্শন থেকে বের হয় এবং লাম্বার পোর্শন থেকে বের হয়। তাহলে থোরাসিক এবং লাম্বার এই রিজিয়ন থেকে যতগুলা কি ইফরেন্ট ফাইবার বের হবে, এই ইফরেন্ট ফাইবারগুলোকে আমরা বলবো কি বলবো? যে এগুলা মূলত সিম্প্যাথেটিক ডিভিশনে কাজ করতেছে, অর্থাৎ এরা স্ট্রেস, ফ্লাইট এবং ফাই এই তিনটা কন্ডিশনে কাজ করতেছে। তাহলে যেহেতু এই আউটফ্লো গুলা থোরাসিক রিজিয়ন এবং লাম্বার রিজিয়ন থেকে বের হচ্ছে, এই জন্য এই আউটফ্লোর নাম হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। ঠিক আছে? তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের তিনটা ডিভিশনের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ডিভিশন হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনটা ক্র্যানিয়াম থেকে বের হয় এবং স্যাক্রাম থেকে বের হয়, এই জন্য এর আউটফ্লোর নাম ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো, ক্র্যানিয়াম মানে ব্রেইন। আর সিম্প্যাথেটিকটা মূলত বের হয় থোরাসিক এবং লাম্বার রিজিয়ন থেকে, এই জন্য এর আউটফ্লোটা নাম হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। তো এখানে কিভাবে বের হয় এগুলো আমরা ইনশাল্লাহ আরো ডিটেলসে বুঝবো আস্তে আস্তে করে। আমরা আস্তে আস্তে যাই, বিকজ আমি ধুম করে কিন্তু একটা টপিকে চলে আসছি, আমি অনেক কিছু রেখে আসছি। সো ফিজিওলজি অনেক কথাবার্তা আছে, এগুলো এখন বোঝানো সম্ভব না। সো যতটুকু সম্ভব আমি এই জন্য ট্রাই করতেছি যে অ্যাটলিস্ট বেসিকটা যাতে আপনি ক্লিয়ার হয়। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম আমরা, তো আমরা মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করতে পারছি হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম, কোনটা ভলান্টারি সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম কাকে কাকে কন্ট্রোল করে, এবং এর কয়টা ডিভিশন আছে, এই ডিভিশনগুলা কোন কোন সময় অ্যাক্টিভেট হয়, কোন কোন সময় আমি কি পাবো, সেটা হচ্ছে মূলত আমি একটা আইডিয়া করতে পারলাম। ঠিক আছে? তো আমরা
নেক্সট টপিকে চলে যাই। সো নাও দিস ইজ দ্য অ্যাক্টিভেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা আজকে কথা বলবো সিম্প্যাথেটিক নিয়ে, মূলত আমাদের আজকে টপিকটা ইনশাআল্লাহ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যদি পুরো ক্লাসটা করেন, মানে এখন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্লাস করেন, আমার বিশ্বাস, আমার যতটুকু বিশ্বাস, এটা অনেক এ পর্যন্ত অনেক পড়িয়েছি এগুলা, আপনাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে টোটাল যে আইডিয়া, শুধু সিম্প্যাথেটিক নয় প্যারাসিম্প্যাথেটিক নিয়েও আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে যদি আপনি এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ক্লাসটা করেন। মিস করলে মাঝখানে মিস করে ফেলেন তাহলে মিস কিছু করার নেই, বাট আপনি যদি ক্লাসটা করেন আমি বিশ্বাস করি যে আপনার এখান থেকে আর মানে বেসিক নিয়ে বা নার্ভাস সিস্টেমের যে টাফ পোর্শন নিয়ে আপনাদের যে কনফিউশন, ইনশাআল্লাহ সেই কনফিউশন থাকবে না। সো আমি আশা করবো আপনারা এইখান থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত ফুল ক্লাসটা টোটালি করবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? কিছু না বুঝলে কোশ্চেন করবেন, আমি ফেসবুক কমেন্ট সেকশন অন করে রাখছি, ঠিক আছে? আমি দেখতেছি কিন্তু। সো আপনি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমি অবশ্যই আনসার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, তো নাও আসেন এখন আমরা বুঝবো হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অ্যাক্টিভেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাহলে আমি আগে বলেছি যে সিম্প্যাথেটিকটাকে আমরা বলতেছি থোরাকো লাম্বার আউটফ্লো। তার অর্থ হচ্ছে এখান থেকে যে নার্ভগুলা ক্রিয়েট হয়, যে ফাইবারগুলা ক্রিয়েট হয়, বা যে মোটর ফাইবারগুলা ক্রিয়েট হয়, ইফ্রেন ফাইবারগুলা ক্রিয়েট হয়, সেই ফাইবারগুলার অরিজিন হচ্ছে থোরাসিক রিজিয়নে এবং লাম্বার রিজিয়নে। এই জন্য এই ট্র্যাক্টর বা আউটফ্লোটার নাম থোরাকো লাম্বার আউটফ্লো। ওকে, আচ্ছা, এখন একটু আসেন, সবকিছুই সবকিছুই কন্ট্রোল করে আমাদের ব্রেইন, সবকিছুই আমাদের কন্ট্রোল করে আমাদের ব্রেইন। কোত্থেকে সিগন্যালটা বের হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, মেইন বিষয়টা হচ্ছে আমাদের সবকিছু কে কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেইন। ওকে, তাহলে আপনি বলতে পারেন ভাই ব্রেইন যদি কন্ট্রোল করে তাহলে এখান থেকে আউটফ্লো কেন আমার থোরাকো লাম্বার রিজিয়ন, একটু বোঝা ট্রাই করি। ধরুন কথার কথা বাংলাদেশের গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট সেকশনটা কি হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী সবকিছু কন্ট্রোল করে, ঠিক না? কিন্তু কথার কথা যে একটা কি বলে যে ধরেন হেলথ মিনিস্ট্রির কোন একটা ব্যবস্থাপনা, ধরেন এই যে আমাদের এখন কি হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা আইডি কার্ড ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট ডক্টরদেরকে, ঠিক না? সো এই যে গভর্নমেন্ট ডক্টরদেরকে একটা আইডি কার্ড ইস্যু করা হয়েছে, তো এই যে আইডি কার্ডটা কিন্তু ধরেন কথার কথা যে আমাদের প্রধানমন্ত্রী যে সমাবেশ করলেন ওই সমাবেশে তিনি ডিসিশন দিলেন যে ঠিক আছে ওকে এখন একটা আইডি কার্ড ইস্যু করেন যাতে রাস্তাঘাট সমস্যা না হয়, আপনি গভর্নমেন্ট ডক্টর থেকে দিয়ে দেন। তাহলে এটা ডিসিশনটা কিন্তু নিয়েছে কে? আমাদের প্রধানমন্ত্রী, ঠিক না? পরে এখান থেকে ইস্যু হলো, ইস্যু হওয়ার পরে কিন্তু এটা আলটিমেটলি রেসপেক্টিভ ডিভিশনে চলে যাবে। এখন তার এই যে সে যে বললো যে আমার আইডি কার্ডটা ইস্যু করো, এটা কিন্তু আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে না, অথবা এটা কিন্তু কৃষি মন্ত্রণালয়ে যাবে না, কারণ এটা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের কাজ নয়, এটা কাজটা কার? কাজটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ঠিক না? তাহলে আলটিমেটলি এই প্রধানমন্ত্রীর কথাটা কই চলে যাবে? সে কিন্তু প্রধানমন্ত্রীর কথাটা চলে যাবে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই চিঠিটা ইস্যু হয়ে আমাদের বাংলাদেশের যতগুলা গভর্নমেন্ট এরিয়া আছে বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট ফ্যাসিলিটি আছে সবগুলা গভর্নমেন্ট হসপিটাল বা ফ্যাসিলিটি গুলাতে চিঠিটা চলে যাবে। তাহলে চিঠিটা ইস্যু হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা একদম হেডে, এবং এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যখন চিঠিটা ইস্যু হয়েছে তখন কিন্তু আলটিমেটলি এই চিঠিটা হেলথ সেক্টর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়ে বের হয়েছে। তাহলে আমি এটা এই কথাটা কেন বললাম, এখানে আমি বুঝাতে চাচ্ছি যে সবকিছুর ডিসিশন মেকিং করে আমাদের হেড। এখানে হেড বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের ব্রেইন ইটসেলফ। সো ব্রেইন সবকিছু ডিসিশন মেকিং করে, আপনি করবেন কি করবেন না, কি করবেন না করবেন সবকিছু ডিসিশন মেকিং করে আমাদের ব্রেইন ইটসেলফ। কিন্তু এই সিগন্যালটা কোন সেক্টর দিয়ে বের হবে সেটা কিন্তু নির্ভর করতেছে কোথায় যাবে তার উপরে, ঠিক না? তাহলে আমার প্রধানমন্ত্রী ইস্যু করে দিয়েছে, প্রধানমন্ত্রী বলতেছে যে ঠিক আছে আমার একটা আইডি কার্ড ইস্যু করো, এই কথাটা চলে গেল সেক্টর, কোন সেক্টরে? স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে গভর্নমেন্ট সেক্টরগুলোতে চলে গেছে। তাহলে বের হয়েছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে, তাহলে যেটার কাজ সেই রিজিয়ন দিয়ে বের হবে। তাহলে আমরা বলেছি যে সিম্প্যাথেটিক সিস্টেমের যতগুলো কাজ আছে, হ্যাঁ, তাহলে সিম্প্যাথেটিক সিস্টেমের যতগুলো কাজ আছে সবগুলো কাজের চিঠিগুলো বের হবে থোরাসিক রিজিয়ন দিয়ে অথবা লাম্বার রিজিয়ন দিয়ে, কিন্তু অবশ্যই প্রসেসিং হবে উপর থেকে, উপর থেকে মানে ব্রেইন থেকে। তাহলে ব্রেইন থেকে সিগন্যালটা ক্রিয়েট হবে, ওই সিগন্যালটা বের হবে থোরাসিক রিজিয়ন দিয়ে অথবা লাম্বার রিজিয়ন দিয়ে। এই জন্য আমরা বলতেছি আউটফ্লোটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, কিন্তু ডিসিশন মেকিং কিন্তু ওরা করে না, ডিসিশন মেকিং করছে হায়ার সেন্টার। হায়ার সেন্টার মানে হচ্ছে ব্রেইন ইটসেলফ। ওকে, তাহলে আমরা বলতেছি সিম্প্যাথেটিক বলেন বা প্যারাসিম্প্যাথেটিক বলেন সবকিছু ডিসিশন মেকিং করে ব্রেইন ইটসেলফ।
স্পেশালি ব্রেইন বলতে আমরা কোন পোর্শনটুকু বুঝাচ্ছি? সেরেব্রাম বা সেরেব্রালের পোর্শনটুকুকে। ইউজুয়ালি এই অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিসিশনটা মেক করে হাইপোথ্যালামাস। তাহলে এই ক্ষেত্রে ওদের সুপিরিয়র অংশটুকু হচ্ছে কে? হাইপোথ্যালামাস। আচ্ছা আমি ক্যামেরা অন করতেছি না কারণ পুরো বিধ্বস্ত অবস্থায় আছে, ঠিক আছে? সো আমার ক্যামেরাটার মানে ল্যাপটপের ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ। ইউজুয়ালি আমি ক্যামেরা অন করেই ক্লাস নিতাম, বাট ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হওয়ার কারণে তো দেখা যায় যে আমার চেহারা অনেক ব্লারি হয় বা একদমই মানে বাজে আসে। আর আমি অনেক ফাস্ট কথা বলি, তো দেখা যায় যে অনেকে কনসেন্ট্রেশন মেকিং করতে পারে না। ওকে, এই জন্য আমি কি বলে ক্যামেরাটা অফ করে রাখছি। সম্ভবত সারাফাত উপল ভাইয়া কোশ্চেন করছেন, বলছি তো এই যে আমি ক্যামেরাটা অন করে রাখছি। আশা করি সমস্যা হওয়ার কথা না, যারা লং টাইম ধরে আমার ক্লাস করতেছেন বুঝবেন, সমস্যা হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা বলতেছি সব ডিসিশন মেকিং করে কে? হাইপোথ্যালামাস ইটসেলফ। তাহলে আমাদের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি কার? এই হাইপোথ্যালামাসের। ওকে, তাহলে হাইপোথ্যালামাসের দুইটা পোর্শন। কি কি পোর্শন? দেখেন আমি যদি এই চার কোণা অংশটুকু হাইপোথ্যালামাস চিন্তা করি, এর পিছনের অংশটুকু বলতেছি এটা কেমন? আসলে এটা তো 3D স্ট্রাকচার, আমি দেখতেছি 2D স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার। ওকে, এই 3D স্ট্রাকচার যদি আমি চিন্তা করি, এই হাইপোথ্যালামাসের পিছনের এবং পাশের, পিছনের এবং পাশের যে অংশটুকু আছে, পিছনের এবং পাশের যে অংশটুকু আছে, এই অংশটুকুর নাম দিয়েছি পোস্টেরো মানে পিছনে, পাশে মানে ল্যাটারাল। তাহলে পোস্টেরো ল্যাটারাল পোর্শন অফ দ্য হাইপোথ্যালামাস কন্ট্রোল করে সিম্প্যাথেটিক সিস্টেম। মানে এখান থেকে সিম্প্যাথেটিক রিলেটেড যতগুলো ডিসিশন আছে সবকিছু মেকিং হয়। আর হাইপোথ্যালামাসের সামনের এবং ভিতরের বা ভিতরের সো অ্যান্টেরো মিডিয়াল যে পোর্শনটুকু আছে, এখান থেকে সব ডিসিশন মেকিং হয় প্যারাসিম্প্যাথেটিক রিলেটেড। তাহলে আমাদের হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের একদম সুপিরিয়র রিজিয়ন, যেখান থেকে আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কর্মকাণ্ড কি হয়? কন্ট্রোল হয়। তাহলে আমাদের হাইপোথ্যালামাসের পোস্টোল্যাটারাল পোর্শন সিম্প্যাথেটিক কন্ট্রোল করে এবং অ্যান্ট্রোমিডিয়াল পোর্শন প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল করে। তাহলে আজকে যেহেতু আমরা সিম্প্যাথেটিক নিয়ে কথা বলতেছি, তাহলে আমাদের আজকে টপিকটা হচ্ছে পিছন থেকে মানে পোস্টোল্যাটারাল। তাহলে ভাই আমি দেখেন আপনাদের জন্য কালার করে রেখেছি, সবুজ কালারটা এস বোঝাচ্ছে সিম্প্যাথেটিক, আর লাল কালারটা আমাদের পি বোঝাচ্ছে মানে প্যারাসিম্প্যাথেটিক পোর্শন ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, আচ্ছা এখন আসেন, এবার আসেন। সো নাও দিস ইজ দ্য ব্রেইন, দিস ইজ দ্য cortex, sorry, this is the cerebrum, and this is the limbic system, and it is the other region of the brain, midbrain, hindbrain, it is the pons, medulla, and the cerebellum, and now this is the spinal cord. Okay, spinal cord এর পাঁচটা রিজিয়ন: সার্ভাইকাল রিজিয়ন, থোরাসিক রিজিয়ন, লাম্বার রিজিয়ন, স্যাক্রাল রিজিয়ন, এন্ড দ্য কক্সিয়াল রিজিয়ন। ওকে, তাহলে আমরা দেখতেছি যে প্রাথমিক অবস্থায় কি হচ্ছে একটু দেখা বুঝে ট্রাই করি। যে আমাদের যেহেতু আমরা সিম্প্যাথেটিক কথা বলতেছি, এই সিম্প্যাথেটিক সিস্টেম আসলে কখন এক্সাইটেড হয়, কখন সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করে একটু বোঝার ট্রাই করি। আমাদের বডিতে অনেকগুলো এরিয়া আছে। হ্যাঁ, আমরা জানি যে ব্রডমেন এরিয়া বলে কতগুলো এরিয়া আছে, যে এরিয়াগুলো আমাদের বিভিন্ন সিস্টেম কন্ট্রোল করে। যেমন আমি যখন কোনো কিছু শুনি তখন কিন্তু আমাদের পুরো ব্রেইনটা অ্যাক্টিভেট হয় না, আমাদের ব্রেইনের একটা স্পেসিফিক রিজিয়ন অ্যাক্টিভেট হয়। বা আমি যদি কোনো কথা বলতে চাই তখনও কিন্তু আমার ব্রেইনের একটা স্পেসিফিক রিজন অ্যাক্টিভেট হয়। অথবা আমি যদি কোনো কিছু দেখতে চাই তখন আমার ব্রেইনে একটা স্পেসিফিক রিজিয়ন অ্যাক্টিভেট হয়। তাহলে ব্রেইনের যে স্পেসিফিক রিজিয়নটা, স্পেশালি সেরেব্রামের যে স্পেসিফিক রিজিয়নটা স্পেসিফিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত, ওই রিজিয়নটাকে আমরা বলি ব্রডমেন এরিয়া। তো এরকম ব্রডমেন এরিয়াগুলো যখন এক্সাইটেড হয় তখনই কি হয়? তখনই আমাদের কি এই অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক পোর্শনটুকু অ্যাক্টিভেট হয়। কথার কথা অডিটরি সিস্টেম অ্যাক্টিভেট হলো, অথবা ভিজুয়াল কর্টেক্সটা অ্যাক্টিভেট হলো, অথবা আমি ভয় পেলাম ফিয়ার সেন্টারটা অ্যাক্টিভেট হলো, অথবা আমার কোনো কিছু মনে পড়ে গেল মেমোরি কর্টেক্সটা অ্যাক্টিভেট হলো, হ্যাঁ, অথবা আমি কোনো চিন্তা করতেছি থিঙ্কিং কর্টেক্সটা অ্যাক্টিভেট হলো। যখন এই মাল্টিপল রিজিয়নগুলো অ্যাক্টিভেট হয় তখন এই অ্যাক্টিভেশনগুলো গিয়ে আলটিমেটলি কাকে অ্যাক্টিভেট করে? আমাদের লিম্বিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে। ওকে, এবং এই লিম্বিক সিস্টেম আলটিমেটলি কি কি করে? আমাদের হাইপোথ্যালামাসের পোস্টেরোল্যাটারাল যে পোর্শনটুকু আছে তাকে অ্যাক্টিভেট করে। তাহলে আমি কি বুঝে যাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি এটাই যে কথার কথা ধরেন আপনার সামনে একটা কুকুর আসলো। ওকে, আপনার কোনো কারণ ছাড়া আপনি কুকুরটাকে একটা লাথি মারলেন। আপনার ধরেন আপনার স্বভাব আপনি কুকুরের পাশে লাথি মারতে মজা পান। আপনি কুকুরকে লাথি মেরে দিলেন কথার কথা। লাথি মেরে আপনি কিন্তু হাঁটিয়ে চলে যাচ্ছেন গা। তো এখন বিষয়টা হচ্ছে কুকুরটা যদি ভালো হয় তাহলে সে লাথি খেয়ে চলে গেল। আর কুকুরটা যদি পাগলা কুকুর হয় তাহলে আলটিমেটলি কিন্তু সে আপনার উপর প্রতিশোধ নেওয়ার ট্রাই করবে। তো আলটিমেটলি সে কি করলো? এখন আপনাকে দৌড়ানো শুরু করলো। তাহলে যখনই আপনি দেখলেন আপনার
ভিজুয়াল কর্টেক্স এক্সাইটেড হলো এবং দেখলো যে কুকুরটা আপনার দিকে দৌড়ে আসতেছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার বডির ব্রেইনের দুইটা সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। একটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স অ্যাক্টিভেট হলো, কারণ সে দেখতেছে কুকুরটা আপনার দিকে দৌড়ে আসতেছে। দুই, আপনার ব্রেইনের ফিয়ার সেন্টার অ্যাক্টিভেট হলো এবং আপনি ভয় পাচ্ছেন এই কুকুর যদি আমাকে কামড় দেয় তাহলে 18টা ইনজেকশন দিতে হবে, এই ভয়ের কারণে আপনার ফিয়ার সেন্টার অ্যাক্টিভেট হলো। তাহলে দুইটা সিস্টেম যখন অ্যাক্টিভেট হবে তখন সঙ্গে সঙ্গে এই দুইটা সিস্টেম বিভিন্ন সিগন্যালের মাধ্যমে আপনার ব্রেইনের লিম্বিক এরিয়া বলে একটা এরিয়াকে অ্যাক্টিভেট করে দিবে, এবং লিম্বিক সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন সে মাল্টিপল নার্ভের মাধ্যমে, নিউরনের মাধ্যমে, নিউরনের মাধ্যমে সে হাইপোথ্যালামাসের কোথায়, নট এন্ট্রোমিডিয়াল পোস্টেরোল্যাটারাল পোর্শনটাকে অ্যাক্টিভেট করবে, কারণ সে জানে এই মুহূর্তে আপনাকে কি করতে হবে। কারণ এই মুহূর্তে আপনি দেখেন কুকুর আপনাকে কামড় দিতে আসতেছে, আপনি ভেটকে হাসতেছেন, হ্যাঁ কি মজা, কুকুর আমাকে কামড় দিবে, আমি দাঁড়িয়ে থাকবো, আমি নড়বো না, তাহলে আলটিমেটলি কুকুর আপনাকে কামড় দিবে এবং আপনাকে 18টা ইনজেকশন দিতে হবে। বাট আপনি কিন্তু তো গাধা না, আপনি চান যে কুকুরটা আপনাকে কামড় না দেয়, তাহলে আপনার ওই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উল্টা দিকে ঘুরে আপনাকে সজোরে একটা দৌড় দিতে হবে, এবং ওই মুহূর্তে আপনার বডির কিছু সিস্টেম ক্রমান্বয়ে অ্যাক্টিভেট হবে। এটা কি পড়ে আসতেছে আমরা, তাহলে এই যে আপনি ঘুরে সজোরে একটা দৌড় দিলেন, তাহলে এটা কিন্তু স্ট্রেসফুল কন্ডিশন, নট রেস্টিং কন্ডিশন। আপনি যদি কুকুরটার দিকে তাকিয়ে হাসতেন, হ্যাঁ ঠিক আছে কামড় দাও, কোন মজা, সো এটা রেস্টিং হইতো। বাট আপনার বডি কিন্তু বুঝতেছে যে এখন রেস্ট নেওয়ার সময় নয়, এখন স্ট্রেসফুল কন্ডিশন, এখন ফ্লাই করার কন্ডিশন, এখন আমি দৌড় দিয়ে পালাই যাব। সো এই যে দৌড় দিয়ে পালাই যাব, সো এটা স্ট্রেসফুল কন্ডিশন। আর স্ট্রেসফুল কন্ডিশনে কাকে অ্যাক্টিভেট করতে চান, সিম্প্যাথেটিক অর প্যারাসিম্প্যাথেটিক? মাস্ট বি সিম্প্যাথেটিক। তাহলে অবশ্যই সিম্প্যাথেটিককে যদি আপনি অ্যাক্টিভেট করতে চান, তাহলে হাইপোথ্যালামাসের কোন সেন্টারকে আপনি অ্যাক্টিভেট করতে চান? আপনি অ্যাক্টিভেট করতে চান পোস্টেরো ল্যাটারাল পোর্শনকে। তাহলে আলটিমেটলি লিম্বিক সিস্টেম যখন পোস্টোল্যাটারাল সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিবে, তখন ওখান থেকে একটা ডিসিশন মেক হবে, এবং ওই ডিসিশনটা আলটিমেটলি নিচের দিকে নামা শুরু করবে এবং বের হবে কোন রিজিয়ন দিয়ে, থোরাকোলাম্বার আউটফ্লো দিয়ে, অর্থাৎ থোরাকোলাম্বার রিজিয়ন দিয়ে যে নার্ভগুলো আছে সেই নার্ভ দিয়ে সিগন্যালগুলো বের হয়ে বডির রেসপেক্টিভ অর্গানে চলে যাবে, এবং সেভাবে আপনি কি করবেন, অ্যাক্টিভিটি শো করবেন। ওকে, আমরা এই ডিসিশন আছে না, এগুলো পরে কখন আলোচনা করব। ওকে, সো নাও এখন সিস্টেম, তাহলে আপনি একটা ডিসিশন নিচ্ছেন, ডিসিশনটা হচ্ছে কি যে তুই পালাই যা, ডিসিশনটা হচ্ছে তুই পালাই যা। তাহলে যেহেতু তুমি পালাই যেতে চাচ্ছ, কথার কথা 18 ইঞ্জেকশন লাগে যাই না, আমি বলতেছি কথার কথা, আমি যখন কামড় খাইছিলাম তখন আমার 18 ইঞ্জেকশন লাগছিল, অনেক আগের কথা, এই জন্য আমার মনে আছে 18টা, ঠিক আছে, এখন কয়টা লাগে যাই না, হোয়াটএভার। সো আলটিমেটলি কি হচ্ছে, পোস্টেরো ল্যাটারাল পোর্শন দিয়ে আমার ডিসিশনটা নিচে দিকে নামতেছে, কি দিয়ে, অবশ্যই নার্ভ ফাইবার দিয়ে, নার্ভ ফাইবার অথবা নার্ভ ফাইবার বলতে আমরা যাকে বুঝাই মানে ফাইবার দিয়ে, এক্সোনাল এন্ড দিয়ে, এগুলো আমি আলোচনা করবো না, এগুলো ফিজিওলজির টপিক, যদি কখনো ফিজিওলজি টপিক পড়ে ইনশাআল্লাহ আমি নার্ভাস সিস্টেম নিয়ে এত ডিটেইলসে বুঝাই দিব, ঠিক আছে, হোয়াট ইজ ফাইবার, হোয়াট ইজ কি হাবি যাই সব কিছু। ওকে যাকা, সো কি হচ্ছে আমাদের এখান থেকে সিগন্যালটা ফাইবার দিয়ে নিচের দিকে নামতেছে, কিন্তু আমি কি বলেছি যে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে বের হইতে হবে, ঠিক না, আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে বের হলে হবে না। তাহলে আমার প্রধানমন্ত্রী ডিসিশন দিয়ে বলছে যে তুমি পালাও, সো তুমি যদি পালাইতে চাও তাহলে এই পালানোর চিঠি কোথায় আসতে হবে, আসতে হবে আমার রেসপেক্টিভ পালানোর রিজিয়নে, সেই রেসপেক্টিভ রিজিয়নটা হচ্ছে থোরাকোলাম্বার রিজিয়ন। তাহলে দেখেন সিগন্যালটা আসতেছে আসতেছে নিচে নামতেছে নামতেছে নামতেছে, দেখেন সে কিন্তু সার্ভাইকাল রিজনে আসছে, তবু কিন্তু কোনো আউটফ্লো হয়নি। দেন সে কোথায় ঢুকলো, থোরাসিক রিজিয়নে, এবং খেয়াল করে দেখেন এই থোরাসিক রিজিয়ন থেকে কতগুলো আউটফ্লো যাচ্ছে। আউটফ্লো বলতে বোঝাচ্ছি এখান থেকে কতগুলো নার্ভ ফাইবার বের হচ্ছে, যেটা আপনার সিগন্যালটা নিয়ে রেসপেক্টিভ রিজিয়নে যাচ্ছে। আপনি যদি দৌড়াইতে চান আপনার মাসেলকে অ্যাক্টিভেট করতে হবে, আপনার হার্টকে অ্যাক্টিভেট করতে হবে, আপনার আইকে অ্যাক্টিভেট করতে হবে, অনেকগুলো কথাবার্তা আছে, কেন করতে হবে সেটা আমরা পরে আসতেছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, রেসপেক্টিভ রিজিয়নে আউটফ্লো বের হচ্ছে। তাহলে কোন কোন রিজন, থোরাকো লাম্বার রিজন, ইউজুয়ালি T1 থেকে L3 রিজন দিয়ে বের হয়, ঠিক আছে। এখন আসেন, সো নাও আউটফ্লো গুলো বের হচ্ছে, আমরা কিন্তু একদম প্রথম থেকে ধরছি, সো আমরা আস্তে আস্তে যাবো আগাবো ইনশাআল্লাহ। তো নাও এখন আসেন, একটা কথা বুঝতে হবে যে আমরা যদি বলি যে হোয়াট ইজ নার্ভ, আমরা সবাই জানি যে নিউরন বলে একটা ওয়ার্ড আছে। নিউরন মানে হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেমের একক, যে জিনিসটা দিয়ে আমার নার্ভাস সিস্টেম তৈরি হয়। তো প্রত্যেকটা নিউরনের দুইটা পার্ট মূলত, বা তিনটা পার্ট বলতে পারেন, ইউজুয়ালি দুইটা পার্ট আমরা বলি, কি বলে, আমরা বলি যে হচ্ছে আমাদের নিউরোনাল বডি, হ্যাঁ নিউরোনাল বডি, আর এটা হচ্ছে আমাদের পেরিফেরাল পোর্শন। তো পেরিফেরাল পোর্শনকে বলতে আমরা বুঝি ডেনড্রাইট এবং এক্সন। তাহলে একটা নিউরনের কি কি পার্ট থাকে, একটা সেন্ট্রাল বডি থাকে বা নিউরোনাল বডি থাকে, ওকে, আর একটা এক্সন থাকে, ঠিক না, এরকম এক্সন থাকে, লম্বা একটা এক্সন থাকে, ওকে, এবং এক্সনের পায়ের নিচে কিন্তু কতগুলো ফুড প্লেট থাকে, এটা হচ্ছে ফুড প্লেট অফ দ্য এক্সন, ওকে। সো দিস ইজ দ্য নিউরন, দিস ইজ দ্য cell body of the neuron, so it is the
অ্যাকচুয়ালি ইজ এ সেল। সো এই যে নিউরোনাল যে নিউরনটা আমরা দেখতেছি তার মধ্যে আমরা কি পাচ্ছি, একটা সেল বডি পাচ্ছি এবং একটা এক্সন পাচ্ছি। মূলত আমরা ডেন্ড্রনও পাচ্ছি, ডেন্ড্রন পেরিফেরাল পোরশন, সমস্যা নেই। তাহলে কি হচ্ছে দেখেন, এই সিগন্যালগুলো আলটিমেটলি এরকম পার্ট করে। এটা আমরা ফিজিওলজি যখন মেমব্রেন, আমি কিছুদিন আগে জেনারেল ফিজিওলজি নিয়ে একটা কোর্স করিয়েছিলাম, ফ্রি কোর্স ছিল, অনেক স্টুডেন্ট করেছেন। আশা করি তখন আপনারা এগুলো বুঝেছেন যে কিভাবে একটা সিগন্যাল আপনার নার্ভ টু নার্ভ, একটা সিগন্যাল কিভাবে নিউরন টু নিউরন পাস করে, ঠিক আছে, কিভাবে পাস করে না পাস করে, এগুলো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করেছি ইনশাল্লাহ। আপনারা সবাই ক্লাসগুলো করেছেন। সো আমি আসলে ওই কথাটুকু যাচ্ছি না, ঠিক আছে। L4 এবং L5 দিয়ে ইউজুয়ালি বের হয় না, ওটা আমাদের ডিফারেন্ট কাজ করে ইনশাআল্লাহ, ওটা আমি কোন টাইম বুঝাবো। তো দেখেন, খেয়াল করে দেখেন, সিগন্যালটা এরকম পাস করে, সিগন্যালটা কি করে, একজন থেকে একটা নিউরন থেকে একটা নিউরনে এরকম জাম্প করে, যাকে আমরা সিনাপস বলি, যে যে রিজনটা দিয়ে পাস করে। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম সিগন্যালটা পাস করবে, ঠিক আছে। এই যে আমার সেল বডি, আপনার কাছে কি মনে হয় যে আপনার ব্রেইনের মধ্যে কি একটা নিউরন? না, কোটি কোটি নিউরন, ঠিক না? তাহলে এরকম যদি হয় যে অসংখ্য নিউরনের সেল বডিগুলা যদি একসঙ্গে অবস্থান করে, তাহলে কি হবে একটু দেখি তো আমরা। জায়গাটা অনেক বেশি কনজেস্টেড, আমি একটু সিম্পলি আঁকি। ধরেন এটা একটা সেল বডি আর এটা একটা এক্সন, এটা একটা সেল বডি, এটা একটা এক্সন, এটা একটা সেল বডি, এটা একটা এক্সন, এটা একটা সেল বডি, এটা একটা এক্সন। এরকম যদি অসংখ্য সেল বডি একটা জায়গায় জমা হয়, তাহলে এই যে সেল বডির যে কালেকশন, এই সেল বডির কালেকশনকে আমরা দুইটা নামে চিন্তা করি। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে গ্যাংলিয়ন। তাহলে হোয়াট ইজ নিউক্লিয়াস অর গ্যাংলিয়ন? ইট ইজ দ্য কালেকশন অফ সেল বডি। তাহলে হোয়াট ইজ সেল বডি? একটা নিউরনের দুইটা পার্ট, একটা সেল বডি আর একটা এক্সন। তাহলে অসংখ্য নিউরনের সেল বডিগুলোকে যদি আপনি একসঙ্গে করেন, ঠিক আছে, ওই সেল বডিগুলোর যে কালেকশন, সেই কালেকশনটাকে আমরা কি বলবো? ওই কালেকশনটাকে আমরা বলবো কি? নিউক্লিয়াস অথবা গ্যাংলিয়ন। কখন নিউক্লিয়াস বলবো? যদি কালেকশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে, অর্থাৎ ব্রেইনের মধ্যে থাকে অথবা স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, তাহলে ওই কালেকশনটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। আর যদি কালেকশনটা আমার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে পাই, মানে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে না, বডির অন্য জায়গায় পাই, কোনো কি আমার সেল বডির কালেকশন, তখন ওই সেল বডির কালেকশনকে আমরা বলি গ্যাংলিয়ন। তাহলে হোয়াট ইজ গ্যাংলিয়ন? কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সিএনএস অর ইনসাইড দ্য পিএনএস। আর হোয়াট ইজ নিউক্লিয়াস? কালেকশন অফ সেল বডি ইন দ্য কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, আমি কি বুঝতে পারতেছি? আপনাকে বুঝতে পারতেছি? ক্লিয়ার? তাহলে আমরা দুইটা ওয়ার্ড বললাম, যে হোয়াট ইজ সেন্ট্রাল, হোয়াট ইজ কি নিউক্লিয়াস, এন্ড হোয়াট ইজ গ্যাংলিয়ন। ওকে, তাহলে নিউক্লিয়াস মানে হচ্ছে কালেকশন অফ কি? সেল বডি ইনসাইড দ্য সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর হোয়াট ইজ গ্যাংলিয়ন? কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সিএনএস অর ইনসাইড দ্য পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, আমরা এটা কিন্তু শুধুমাত্র ফার্মাকোলজির ক্লাস না, বিকজ আমি যখন ক্লাস করি আমি শুধু একটা ইন্ডিভিজুয়াল ক্লাসই করাই না, বিকজ আমি ফার্মাকোলজি পড়ালে আপনি এখন আমি যদি ধুম করে ক্লাসে চলে যাই যে হোয়াট ইজ দ্য ফার্মাকোলজি ড্রাগস, তাহলে আমি আপনারা আলটিমেটলি কিছুই বুঝবে না, তখনই চলে আসবে যে ফার্মাকোলজি একটা মেমোরাইজ করার টপিক। বাট না, মেমোরাইজ করার টপিক আসলে না, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে বোঝার টপিক, এই জন্য আমাকে ফিজিওলজির সঙ্গে কোরিলেশন করতে হবে। আমি যেগুলো ক্লাস করাই সবসময় বলি যে কোরিলেশন করতে হবে আপনাকে, যে আমাকে ফার্মাকোলজি বুঝতে হলে ফিজিওলজির সঙ্গে কোরিলেশন করিয়ে আসতে হবে, নাহলে আপনি সারা জীবনই এই ফার্মাকোলজি টপিকটাকে মেমোরাইজ করে থাকবেন বা বুঝবেন যে এটা মেমোরাইজ টপিক, বাট মোটেও না, ঠিক আছে। এটা এতটাই মজার একটা টপিক যে আপনি যদি একটু বেসিকটা বুঝতে পারেন, ড্রাগ নিয়ে, ড্রাগের ফাংশন নিয়ে, ড্রাগের ইন্ডিকেশন নিয়ে, ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন নিয়ে কোনো রকমের মেমোরাইজ আপনাকে করতে হবে না। হ্যাঁ, অবশ্যই আপনাকে লং টাইমে গিয়ে মেমোরাইজ করতে হবে, বাট আপনি যদি বুঝে পড়েন তাহলে লং টাইমে আপনার মেমোরাইজটা অনেক ভালো স্ট্রিক হবে, ঠিক আছে। তাই একটু বোঝা ট্রাই করি। আপনি কোশ্চেন করলেন যে ভাইয়া হোয়াট ইজ গ্যাংলিয়ন, আমি এগুলো ডিটেলসে বুঝাবো, আমি একটু আসতেছি। তাহলে আমরা একটু বোঝা ট্রাই করি। ধরেন আমি একটু আগে পেজে চলে যাই, বিকজ এই পেজটা অনেক হ্যাজি, এই পেজে একটু আসেন। ধরেন এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের ব্রেইন, ওকে। আর ধরেন এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, কথা কথা, ওকে। ধরেন এখান থেকে কতগুলো আমরা কি জানি, আমাদের ব্রেইনের যে দুইটা অংশ আছে, আমরা সবাই জানি যে যে কর্টেক্স এবং মেডুলা, সবাই আমরা পড়েছি, ইন্টার থাকতে পড়েছি না, যে বধূ ভিসা মানে বাইরে ধূসর ভিতরে কি সাদা, পড়েছি না, যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে কি, বাইরে ধূসর আর ভিতরে হচ্ছে সাদা, জানেন এটা? আমি জানি আপনারা জানেন। তো বাইরে ধূসর ভিতরে সাদা মানে কি? ধূসর মানে হচ্ছে যেখানে কোনো মাইলিন নাই, আর সাদা মানে যেখানে কি আছে, মাইলিন আছে। আমরা সবাই জানি সেল বডিতে কোনো মাইলিন থাকে না, আর একজনে কি থাকে, মাইলিন থাকে, এই জন্য একজন দেখতে সাদা কালার হয় আর সেল বডি দেখতে কি হয়, ধূসর কালার হয়, ঠিক আছে। তাহলে আসলে জিনিসটা কি?
আসলে আমাদের এই কর্টেক্সটা তৈরি হয় কি দ্বারা? সেল বডি দ্বারা। এই যেগুলো হচ্ছে সেল বডি, ঠিক আছে? এখন কর্টেক্সটা তৈরি হয় কি দ্বারা? সেল বডি দ্বারা, ঠিক আছে? আমি বুঝাচ্ছি আপনাকে হোয়াট ইজ নিউক্লিয়াস, হোয়াট ইজ গ্যাংলিয়ন, একদম ক্লিয়ার করে বুঝাই, ঠিক আছে? আর ধরেন এগুলো থেকে কি বের হবে? এগুলো থেকে বের হবে আমাদের এক্সন। তাহলে এক্সনগুলো কি? মাইলিনেটেড, মাইলিন কভার দ্বারা শীট, মানে কভার করা থাকে, মাইলিন শীট দ্বারা কভার করা থাকে। এই জন্য দেখতে কি কালার? সাদা কালার। এই জন্য আমরা কি বলি ব্রেইনের ক্ষেত্রে বলি বাইরের দিকে, মানে বাইরে থেকে যদি তাকাই দেখতে কি লাগবে? ধূসর কালার, গ্রে কালার। আর ভিতরে আমি যদি স্লাইস করে ফেলি ভিতরে তাকালে কি দেখবো? সাদা কালার। কেন? কারণ বাইরের অংশটুকু কি দিয়ে তৈরি? সেল বডি দিয়ে তৈরি। আর ভিতরের অংশটুকু কি দিয়ে তৈরি? এক্সন দিয়ে তৈরি। তাহলে কি হচ্ছে? এখন অনেকগুলো এক্সন বের হবে। ওকে, সো দেখেন এই যে কালেকশনটা, এটা কি? এটা হচ্ছে এক্সোনাল কালেকশন, এটা আমরা ফাইবার বলি, ঠিক আছে? তাহলে এটা কি? এগুলো হচ্ছে সেল বডি, এটা দেখতে ধূসর কালার। আর এগুলো কি কালার? এগুলো কি এক্সন, এগুলো কি কালার? সাদা কালার, ঠিক আছে? এবার ধরেন এই এক্সন গুলো এখানে শেষ হয়েছে, সবগুলো আঁকতে পারবো না, আঁকলে হ্যাজি হয়ে যাবে। আবার ধরেন এখান থেকে কি শুরু হয়েছে? সেল বডি শুরু হয়েছে। এই যে সেল বডি কালেকশন এই জায়গায়, ঠিক এই জায়গায় আমরা যে সেল বডিটা কালেকশন পাইছি, এই সেল বডি কালেকশনটা তাহলে কি বলবো? কি বলতো? নিউক্লিয়াস। কি বললাম? এই যে সেল বডি কালেকশন এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। কেন নিউক্লিয়াস? বিকজ এটা কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, ব্রেইন অথবা স্পাইনাল কর্ডের মধ্যে। এখন আসেন এই এক্সন গুলা ধরেন আর বের হলো, এসে এখানে বের হয়ে গেল। ধরেন এখানে বের হয়ে কি করছে? সে শেষ হয়ে গেছে। এখান থেকে নতুন করে আবার সেল বডি কি হয়েছে? তৈরি হয়েছে অন্য গ্রুপের। দেন এখান থেকে কি হয়েছে? আবার এক্সন বের হচ্ছে। তাহলে এই যে নতুন করে যে সেল বডির যে কালেকশন, এই যে এটা কোথায়? এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে। তাহলে এখন কিন্তু এই কালেকশনটাকে আমরা নিউক্লিয়াস বলবো না, এই কালেকশনটাকে আমরা বলবো গ্যাংলিয়ন। এবার কি বুঝছেন জিনিসটা, যে হোয়াট ইজ নিউক্লিয়াস আর হোয়াট ইজ গ্যাংলিয়ন? তাহলে এভাবে করে পুরা আমাদের ব্রেইনটা গঠিত, যে এরকম সেল বডি থাকবে, সেখান থেকে এক্সন হবে, এক্সন গুলো শেষ হবে, আবার সেল বডি, আবার এক্সন, আবার এক্সন শেষ হবে, আবার সেল বডি, আবার এক্সন গুলো কি হবে? ধুম করে বের হয়ে যাবে। বের হয়ে আবার কি করবে? এক্সন গুলো শেষ হবে, ওখান থেকে আবার সেল বডি তৈরি হবে, আবার কি হবে? সেল বডি গুলো এক্সন তৈরি করবে। তাহলে এই যে সেল বডি কালেকশন ইনসাইড সিএনএস, ইট ইজ কল্ড নিউক্লিয়াস, and cell body collection outside the CNS, it is called ganglion. এবার বুঝছেন জিনিসটা, হোয়াট ইজ নিউক্লিয়াস এন্ড হোয়াট ইজ গ্যাংলিয়ন, ঠিক আছে? তাহলে এখন আমরা এবার আগাই। ভাই আপনাদেরকে আশা করি এগুলো ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? এখন এগুলো একটু বুঝতে হবে। আমি যতটুকু সম্ভব আমি আবার বলতেছি, এগুলো অনেক কিছু গিয়ে আসলে এখানে আসতে হয়, বাট মাঝখান থেকে বোঝানোর কারণে সমস্যা হতে পারে। ইনশাআল্লাহ আমি সমস্যা করবো না, ঠিক আছে? এখন আসেন তাহলে এইটু ভালোভাবে এখন সবাই মনোযোগ দিয়ে একটু দেখেন। এই যে আমার এখান থেকে কি, তাহলে কিভাবে কি এই যে নার্ভগুলো আসছে, নার্ভগুলো ধরে এখানে শেষ হয়ে গেছে। এখান থেকে কি তৈরি হয়েছে? সেল বডি তৈরি হয়েছে। এবার সেল বডি থেকে আবার কি তৈরি হয়েছে? এক্সন তৈরি হয়েছে। এবার এক্সন গুলো কি হয়েছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে গেছে। ধরেন এই এটা একটা নার্ভ, একটা নার্ভ ধরেন, এটা একটা নার্ভ, ঠিক আছে? এই নার্ভটা এখান থেকে বের হয়েছে, বের হয়ে আবার এখানে শেষ হয়েছে। এখান থেকে কি তৈরি হয়েছে? আবার কি? সেল বডি ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে ধরেন অনেকগুলো সেল বডি আছে, অনেকগুলো সেল বডি, তাহলে কি বলবো? এটাকে আমরা গ্যাংলিয়ন, ইট ইজ গ্যাংলিয়ন। আচ্ছা, এই যে নার্ভ ফাইবারটা, এই যে নার্ভ ফাইবারটা, এটা কোথায়, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? গ্যাংলিয়নে গিয়ে শেষ হয়েছে না? এই যে নার্ভ যে ফাইবারটা, এটা আসলে একটা নার্ভ ফাইবার না, অনেক হাজার হাজার নার্ভ ফাইবার, বাট বোঝার সুবিধার্থে আমি শুধু একটা নার্ভ ফাইবার আঁকছি। তাহলে এই যে একটা নার্ভ ফাইবার, হ্যাঁ, এই নার্ভ ফাইবারটা, ওকে ওকে, এই এক্সনটা বা ফাইবারটা, ফাইবার মানে হচ্ছে বান্ডেল, এক্সনের বান্ডেলকে আমরা ফাইবার বলি। তাহলে এই যে ফাইবারটা, এই ফাইবারটা আমার গ্যাংলিয়নের আগে এসে শেষ হয়ে গেছে। এই জন্য এই ফাইবারটার নাম কি দিয়েছি আমরা? গ্যাংলিয়নের আগে। সো ইট ইজ কল্ড প্রি গ্যাংলিয়নিক। এবং কোথেকে বের হয়েছে? থোরাসিক রিজন থেকে বের হয়েছে। তাহলে অবশ্যই এটা কি? সিম্প্যাথেটিক আউটফ্লো, নট প্যারাসিম্প্যাথেটিক। তাহলে এবার বলেন ফাইবারটার নাম কি? প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এন্ড দেন ফাইবার। একজন আর সেল বডি হোল ইয়াতে ওভারল্যাপ করে, সেটা আলাদা বিষয়, ওকে? কারণ ওভারল্যাপ করতেই হবে, কোনো কোনো জায়গায় ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট জায়গায় বের হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? এই যে আমরা বলতেছি কি, যেখান থেকে আমার নিউরন গুলো নিউরনের এক্সন গুলো আসছে,
এক্সনগুলো এখানে শেষ হয়েছে, এখান থেকে আবার কি তৈরি হয়েছে সেল বডি, সেল বডি থেকে আবার এক্সন বের হয়েছে, একটা গুচ্ছ বের হয়েছে, গুচ্ছটাকে আমরা বলি ফাইবার। ঠিক আছে, এবার এই এক্সনের গুচ্ছটা এখানে এসে শেষ হয়ে গেছে, এখান থেকে আবার কি আসছে সেল বডি আসছে। তাহলে যেহেতু এই সেল বডি কালেকশনটা আউটসাইড সিএনএস, এই জন্য এই কালেকশনটার নাম দিয়েছি আমরা কি গ্যাংলিয়ন। ঠিক আছে, আর এই যে ফাইবারটা, এই ফাইবারটা কিন্তু আমার গ্যাংলিয়নে এসে শেষ হয়েছে, এই জন্য ফাইবারটার নাম কি দিয়েছি আমরা প্রি গ্যাংলিয়নিক। এবং এটা কোন রিজন থেকে বের হয়েছে দেখেন তো, থোরাসিক রিজন থেকে অথবা লাম্বার রিজন থেকে। তাহলে থোরাসিক বা লাম্বার রিজন যেখান থেকে বের হোক না কেন, তাহলে সেটা অবশ্যই সিম্প্যাথেটিক। তাহলে প্রি গ্যাংলিয়নিক, সিম্প্যাথেটিক, দেন ফাইবার। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার? আপনারা বুঝতেছেন কিনা বলেন ভাইকে, যদি না বুঝেন তাকে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে আপনারা কি বুঝেন নাই, কারণ এটা যেহেতু অনলাইন, আসলে আলটিমেটলি আপনাদের আমি দেখি না কাউকে। ঠিক আছে, সো আমার জন্য অন টাফ। সামনে সামনে হলে তো আমি অবশ্যই গ্যারান্টি বুঝতে পারতাম আল্লাহর মুখ হলে। এখন আমাকে বলেন যে কিছু কেউ কি বুঝে নেই আসেন, তাহলে আপনি কি ফর্মেটটা বুঝতেছেন যে আমার কখন কেন সিম্প্যাথেটিক অ্যাক্টিভেট হয়েছে ফিয়ারের কারণে। প্রথমে অ্যাক্টিভেট হলো কোথায়, হাইপোথ্যালামাসের পোস্টোল্যাটারাল রিজিয়ন, সেখান থেকে কি বের হয়েছে, সেখান থেকে অনেকগুলো এক্সন বের হয়েছে, এক্সনগুলো নিচে আসছে, এক্সনগুলো নিচে এসে কি করলো, এক্সনগুলো নিচে এসে আমার থোরাকোলাম্বার রিজিয়নে এসে শেষ হয়ে গেল। কোথায় শেষ হয়েছে সেটা আমরা পরে আসতেছি, এটা ডিটেলসে বুঝাবো। দেন সেখান থেকে আবার কি তৈরি হয়েছে সেল বডি, সেল বডি থেকে আবার কি বের হয়েছে এক্সন বের হয়েছে। এবার এক্সনের কালেকশনকে আমরা কি বলি ফাইবার বা বান্ডেল। ঠিক আছে, এই ফাইবারগুলা কোথায় গিয়ে শেষ হয়েছে, একটা কালেকশন অফ সেল বডিতে গিয়ে শেষ হয়েছে। ওই কালেকশন অফ সেল বডিটা কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে, এই জন্য এটার নাম কি গ্যাংলিয়ন। তাহলে এই ফাইবারটার নাম কি, যেহেতু সে গ্যাংলিয়ন এসে শেষ হয়ে গেছে গ্যাংলিয়নের আগে, এই জন্য এই ফাইবারটার নাম হচ্ছে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। ঠিক আছে, এবার আসেন এই যে গ্যাংলিয়ন মানে কি, এটা সেন্ট্রাল, এটা কি অনেকগুলো সেল বডি কালেকশন, এখান থেকে কি বের হবে সেল বডি মানে একজন আছে, তাহলে এখান থেকে অনেকগুলো একজন বের হবে না, এখান থেকে যে একজনগুলো বের হয়েছে এই একজনের যে কালেকশন এটাও তো ফাইবার, ঠিক না? তাহলে আমি যদি এই জিনিসটাকে একটু বড় করে আঁকি ভাই আপনাদের বোঝার সুবিধাতে, এই জিনিসটা একটু আবার আঁকি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ধরেন এটা হচ্ছে আমার সেল বডি, আমি একটু কালার ডিফারেন্ট আঁকি, আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি জানি। সো এটা ধরেন সেল বডি, সেল বডি, এটাও সেল বডি, এটাও সেল বডি, এটাও সেল বডি। আর ধরেন এটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে এটা হচ্ছে ধরেন স্পাইনাল কর্ড। ঠিক আছে, এটা স্পাইনাল কর্ড। ওকে, তাহলে ধরেন এটা হচ্ছে আমার ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, ডিফারেন্ট কালারটা দিলাম হচ্ছে কমলা। সো এটা হচ্ছে কি আমার এক্সন, এটা একটা এক্সন, এটা একটা এক্সন, এটা একটা এক্সন, এটা একটা এক্সন। তাহলে অনেকগুলো এক্সন না, অনেকগুলো এক্সন মানে হচ্ছে বান্ডেল, বান্ডেলটার নাম হচ্ছে ফাইবার। এবার আসেন এই এক্সনগুলো এখানে এসে শেষ হয়ে গেছে। ওকে, এবার এখান থেকে কি তৈরি হয়েছে, এখান থেকে তৈরি হয়েছে আবার সেল বডি, একটা সেল বডি, দুইটা সেল বডি, তিনটা সেল বডি, চারটা সেল বডি, পাঁচটা, এটা সিনাপস আর কি না, সিনাপস কি কানেকশন অফ একজন এবং সেল বডি আছে হোয়াটএভার। এগুলো সেল বডি। এবার এখান থেকে আবার কি বের হয়েছে, সেল বডি থেকে কি বের হয়, সেল বডি থেকে বের হয় আবার একজন, এই একটা 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 একজন। ঠিক আছে, তাহলে আসেন, এবার আসেন, তাহলে আমরা কি বলতেছি, হোয়াট ইজ দিস, দিস ইজ নিউক্লিয়াস। ওকে, এন্ড হোয়াট ইজ দিস, দিস ইজ গ্যাংলিয়ন। ওকে, তাহলে এই যে ফাইবারটা, এই যে ফাইবারের গুচ্ছটা, এই যে ফাইবারটা, এই ফাইবারটা কি আমার গ্যাংলিয়নে এসে শেষ হয়েছে, গ্যাংলিয়নে এসে শেষ হয়েছে মানে প্রি, সো দিস ইজ কল্ড প্রি গ্যাংলিয়নিক। এটা থোরাকোলাম্বার রিজন হলে সিম্প্যাথেটিক, তাহলে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। এবার আসেন এই যে নার্ভগুলা সেটা কোথা থেকে বের হয়েছে, সেল বডি থেকে বের হয়েছে, এই সেল বডি কালেকশনটাকে নাম কি গ্যাংলিয়ন। তাহলে এটা বের হয়েছে গ্যাংলিয়ন থেকে, তাহলে এটা কি আগে নাকি পরে, পরে, সো দিস ইজ কল্ড পোস্ট। এটা যেহেতু সিম্প্যাথেটিক রিজনের, তাহলে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। না, ফাইবার হতে হলে অবশ্যই একজন হইতে হবে, ডেনড্রন কখনো কালেকশন তৈরি করে না, ডেনড্রন ছোট ছোট কালেকশন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এবার বুঝছেন কোনটা কাকে প্রি গ্যাংলিয়নিক বলি আর কাকে পোস্ট গ্যাংলিয়নিক বলি, আপনারা কি বুঝতেছেন? ক্লাসটার দিকে মনোযোগ দেন। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ প্রি গ্যাংলিয়নিক এন্ড হোয়াট ইজ পোস্ট গ্যাংলিয়নিক, এই ওয়ার্ডগুলো এত বেশি আসবে স্যারা যখন কোশ্চেন করবে দেখবেন কেউ পারতেছে না, এবং স্যারা এই জন্য আর কোশ্চেন করেও না, স্যারা সরাসরি চলে যায় ড্রাগ ইন্ডিকেশন বলো, কারণ স্যারা জানে কোশ্চেন আপনি যদি এখানে নিয়ে গিয়ে স্যারকে একবার আটকাইতে পারেন, এবং স্যার যদি আপনাকে এই কোশ্চেনগুলো করতে থাকে, স্যার আপনাকে জীবনও ড্রাগের কন্ট্রা ইন্ডিকেশন গুলোতে যাবে না, আপনি গ্যারান্টি থাকতে পারেন, এবং স্যার খুবই খুশি হবে, এবং আপনার পাস আপনি কনফার্মলি বের হয়ে বলতে পারবেন পাস করছি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে একদম ধরা বাঁধা। ঠিক আছে, এখানে মুখস্থ করা তেমন কিছুই নাই, আপনারা যখন এই জিনিসটা খুব ভালো বুঝবেন, দেন আপনি যখন কার্ডিওলজি পড়বেন,
কার্ডিয়াক ফার্মাকোলজি, আপনি যখন কি বলে জিআইটি ফার্মাকোলজি পড়বেন, আপনি যখন রেসপিরেটরি ফার্মাকোলজি, আমি প্রমিস করে বলতেছি প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন আপনি প্রত্যেকটা জিনিস বুঝতেছেন, কোনো অধিকাংশ জিনিস আপনার মেমোরাইজ করা লাগতেছে না, আর মেমোরাইজ করলেও সেটা খুব কম কষ্টে কম সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট বিষয়টা হচ্ছে আপনি কতটা চাচ্ছেন, ওকে, কতটা আপনি চাচ্ছেন। না চাইলে আসলে হবে না, না চাইলে তো আলটিমেটলি অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম হয় সেরকম আপনি হবে। এখন আসেন, ওকে, আমরা জানি না আপনি শুনছেন কিনা, এগুলো শোনার কথা, কারণ আমি কিন্তু ফোর্থ ইয়ারকে ইন্ডিকেট করে পড়াচ্ছি বা থার্ড ইয়ারকে ইন্ডিকেট করে পড়াচ্ছি, আমি ফার্স্ট ইয়ারকে ইন্ডিকেট করে পড়াচ্ছি না, আমি সেকেন্ড ইয়ারকে ইন্ডিকেট করে পড়াচ্ছি না, আমার আজকে ক্লাসটা কিন্তু ফোর্থ ইয়ারকে ইন্ডিকেট করা। সো আমি আশা করবো না ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার জানবে, কিন্তু ফোর্থ ইয়ার এজ এ স্টুডেন্ট হিসেবে আপনার জানা উচিত যে দেয়ার ইজ এ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অর সিম্প্যাথেটিক চেইন। আপনি কি নাম শুনেছেন? সিম্প্যাথেটিক চেইন বলে একটা চেইন আছে, আমি জানি শুনেছেন, যারা শুনেছেন অবশ্যই শুনেছেন। সো হোয়াট ইজ সিম্প্যাথেটিক চেইন, এটা পরে আসতেছি, এটা বুঝে ট্রাই করে দেখেন। এই যে প্রি গ্যাংলিয়নিক থেকে তৈরি ফাইবার তৈরি হয়েছে, এটা কি? তাহলে আমার গ্যাংলিয়ন, কিছু ফাইবার এই গ্যাংলিয়নের কিছু ফাইবার চলে যাবে উপরে, কিছু ফাইবার চলে যাবে নিচে, কিছু ফাইবার চলে যাবে অর্গানের দিকে। কেন? কারণ আপনি মনে রাখবেন আপনার বডির প্রত্যেকটা সিস্টেম একজন আরেকজনের সঙ্গে রিলেটেড। আপনার ব্রেনকে, যে আপনার মাসেলকে কন্ট্রোল করে, সে অবশ্যই আপনার চোখ, মানে তার সঙ্গে অবশ্যই যে চোখকে কন্ট্রোল করে তার কানেকশন থাকতে হবে। কারণ কি বলেন তো, খুব সিম্পল বিষয়টা। ধরেন আপনি একটা মানুষ, আপনি সামনের দিকে তাকায় আছেন, আপনি যখন হাঁটবেন আপনার পা কোন দিকে মুভ করবে? মাস্ট বি সামনের দিকে। এমন কি হবে আপনি চাচ্ছেন সামনে যেতে, আপনার চোখ তাকায় আছে সামনের দিকে, কিন্তু আপনার পা যাচ্ছে পিছনের দিকে? এটা তো পসিবল না। তাহলে অবশ্যই কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট। আপনার চোখ যেদিকে মুভ করবে, আপনার চোখ যেদিকে চাবে, আপনার ব্রেন যেদিকে চাবে, আপনার পা সেদিকেই মুভ করবে। সো অবশ্যই প্রত্যেকটা সিস্টেম আরেকটা সিস্টেমের সঙ্গে কমিউনিকেবল হইতে হবে, আপনার কন্ট্যাক্টও থাকতে হবে, ঠিক না? এখন একটু ভালোভাবে শোনা ট্রাই করে। তাই আমি কি বললাম, এই যে এখান থেকে যে ফাইবারগুলো বের হয়েছে, এই ফাইবার কিন্তু কই চলে গেছে? অর্গানে। বিকজ আমার মেইন ইন্ডিকেশনটা কি? অর্গানে যাওয়া। কি করবে সেটা পরে আসতেছি। কিন্তু এখান থেকে কিছু ফাইবার উপরের গ্যাংলিয়নে যাবে, আবার কিছু ফাইবার নিচের গ্যাংলিয়নে যাবে। কেন? ডিউ টু কমিউনিকেশন, আরেকজনের সঙ্গে আপনাকে কি করার জন্য? কন্ট্যাক্টুয়াল করার জন্য। কথার কথা, ধরেন কথার কথা, এই ফাইবারটা যাবে হচ্ছে আপনার আইয়ে, আর ধরেন এই ফাইবারটা যাবে আপনার মাসেলে। তাহলে মাসেলের সঙ্গে আইয়ের কি লাগবে? কোঅর্ডিনেশন লাগবে। তাহলে ওদের মধ্যে যদি আপনি কানেকশন করে না দেন, তাহলে কি ওরা দুজনকে প্রপারলি হেল্প করতে পারবে? পারবে না। এই জন্য এখান থেকে যে সিগন্যালগুলো বা এক্সনগুলো বের হচ্ছে, কিছু একজন যাবে মাসেলে, আর কিছু একজন চলে যাবে উপরের গ্যাংলিয়নে, যাতে করে সে আইয়ের সঙ্গে কমিউনিকেট করতে পারে। কিছু একজন চলে যাবে নিচের দিকে, নিচের গ্যাংলিয়নে, যাতে করে সে অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারে। এই জন্য এই গ্যাংলিয়ন থেকে যে ফাইবারগুলো বের হয়, এই ফাইবারগুলোর কিছু ফাইবার চলে যায় অর্গানে বা মাসেলে বা ওয়ালে, কিছু ফাইবার চলে যায় উপরের গ্যাংলিয়নে, আর কিছু ফাইবার চলে যায় নিচের গ্যাংলিয়নে। এই যে গ্যাংলিয়নের সঙ্গে গ্যাংলিয়নের যে কানেকশনটা চেইন তৈরি করে, এই চেইনটাকে আমরা বলি সিম্প্যাথেটিক চেইন। ওকে, হোয়াটএভার। সো এটা জাস্ট না জানলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? এখন আসেন, এখন আমরা একটা স্লাইস করব। কি করব? আমরা তখন তো এগুলো বুঝলাম, কিন্তু আমি এখানেই জিনিসটা ক্লিয়ার না, না এই যে থোরাক্সিক থেকে যে কিভাবে বের হচ্ছে এটা ক্লিয়ার না। আমরা কি করতেছি, এই স্পাইনাল কর্ডের ধরেন T2 রিজিয়নটাকে কেটে আলাদা করে ফেলছি। আমি কি করলাম, এখান থেকে এই অংশটুকু কেটে, এরকম কেটে এই অংশটাকে নিয়ে এখানে রাখলাম। দেন আপনি কি করলেন, উপর থেকে তাকাইলেন, উপর থেকে তাকাইলেন, কি দেখতেছেন? দেখি কি দেখি, আমি এরকম দেখি। আমি যদি স্লাইস করার পরে এরকম তাকাই উপর দিক থেকে, আমি এরকম দেখবো। এরকম জিনিসটা কি দেখেন, একটা প্রজাপতির পাখার মধ্যে দেখা যাচ্ছে। এরকম একটা মাথা, এখানে মাঝখানে একটা মাথা, এখানে নিচে মাথা। এগুলো আসলে কি দেখেন, আমি সিম্পল বুঝাই দিচ্ছি আপনাকে, মুসোর কিছু নেই। এই যে কি বললাম, ধরেন উপর থেকে আসতেছে, এটা T2 রিজিয়ন। ধরেন এখান থেকে কি আসছে আমার, এখান থেকে আমার ধরেন এরকম উপর থেকে আমার একজন আসছে। একজন এসে কি করলো, অনেকগুলো একজন, একজন দুজন, কোটি কোটি একজন, একজন আসছে, এসে কি করলো, ধরেন সে এরকম এই জায়গায় আসবে। এগুলো কি, যে গোল গোলগুলো কি আসলে, এগুলো সেল বডি। গোল গোলগুলো কি আসলে সেল বডি, আর এটা কি একজন। এবার একজনটা এসে কি করবে, সেল বডিতে শেষ হয়ে যাবে। দেন এই গোল গোল সেল বডি থেকে নতুন করে কি তৈরি হবে, আবার নতুন করে একজন তৈরি হবে। এবার কি বুঝছেন? এখন দেখেন, এখানে 3 রকমের কালার দিয়ে আমি সেল বডি আঁকছি। এটা একটা সেল বডি কালেকশন, এটাও একটা সেল বডির কালেকশন, এটাও একটা সেল বডির কালেকশন। দেখেন 3টা সেল বডির কালার আমি 3 রকম আঁকছি। কেন? কেন আমি 3 রকম আঁকছি? নিশ্চয় কোনো কজ আছে, আছে। দেখেন এটা যদি একটা স্পাইনাল কর্ডের সেগমেন্ট হয়, স্পাইনাল কর্ডের ট্রানসেকশন হয়, কেটে ফেলি, তাহলে দেখেন এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক, এটা সামনের দিক, এটা স্পাইনাল কর্ডের পিছনের দিক। এইটাকে একটা হর্ন বলা যায়। হর্ন মানে কি? শিং।
সো এটা একটা হর্ন, এটা একটা হর্ন, আর এটা একটা হর্ন। এই যে হর্নটা এটা সামনের দিকে, এই জন্য এই হর্নটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অথবা ভেন্ট্রাল হর্ন। পেটের অংশকে আমরা ভেন্ট্রাল বলি, পিছনের পিঠের অংশকে আমরা ডর্সাল বলি। সো এই হর্নটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র অর ভেন্ট্রাল হর্ন। এই হর্নটার নাম হচ্ছে পোস্টেরিয়র বা ডর্সাল হর্ন। আর এটা মাঝখানে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা ল্যাটারাল সাইডের হর্ন। তাহলে আমরা প্রত্যেকটা স্পাইনাল কর্ডের কয়টা হর্ন পাই? তিনটা হর্ন পাই, তিনটা শিং পাই। একটা শিং পিছনের দিকে, একটা শিং সামনের দিকে, আর একটা শিং দুইটা জিনিসের মাঝখানে। যেটা সামনের দিকে তার নাম অ্যান্টেরিয়র হর্ন অথবা ভেন্ট্রাল হর্ন, যেটা পিছনের দিকে তার নাম পোস্টেরিয়র হর্ন বা ডর্সাল হর্ন, আর যেটা মাঝখানের দিকে তার নাম ইন্টারমিডিয়েট হর্ন বা ল্যাটারাল হর্ন। ভাই এগুলা কি, এটা কেন ডিফারেন্ট একটু বুঝাই, আস্তে আস্তে বুঝি, আপনারা টেনশন করেন না ভাই, বুঝাবো। ধরেন আমি একটু আগে একটা আঁকি, এটা তো একটা স্পাইনাল কর্ড, এটা হচ্ছে একটা হর্ন, ঠিক আছে, এটা একটা হর্ন। ধরেন এখানে কিছু সেল বডি আছে, এখানে আমি আমি জাস্ট দুইটা করে সেল বডি আঁকবো বোঝার সুবিধার্থে, আমি জাস্ট দুইটা করে সেল বডি আঁকবো, অনেকগুলো আঁকলে ক্লিয়ার হবে না। একটা সেল বডি, একটা সেল বডি, এখানেও সেল বডি আছে একটা, এখানে একটা, আবার ধরো এখানেও সেল বডি আছে একটা, এখানে একটা, তাহলে তিনটা সেল বডি আঁকছে। একটু কালার ডিফারেন্ট করে দিই না, নাহলে আপনার জন্য কনফিউশন তৈরি হবে। এখানে একটা সেল বডি মাঝখানে, আর এখানে একটা সেল বডি আঁকি। তাহলে আমি তিনটা সেল বডি আঁকছি। তিনটা তিন রকম কেন, এটা বোঝার ট্রাই করি। আমরা কি বলেছিলাম যে আমাদের ফাইবার দুই রকম, কিছু ফাইবার সিএনএস থেকে পিএনএস এর দিকে যাবে, আর কিছু ফাইবার পিএনএস থেকে সিএনএস এর দিকে আসবে। তাহলে পিএনএস থেকে সিএনএস এর দিকে যে ফাইবারটা আসে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সেন্সরি ফাইবার। আর যেটা সিএনএস থেকে পিএনএস এর দিকে যায় তাকে আমরা বলি মোটর ফাইবার। তাহলে মনে রাখবেন যে পিএনএস এর ফাইবার তো আছে না, মানে সেন্সরি ফাইবার তো আছে। ধরেন এরকম একটা ফাইবার যদি হয়, এসে এখানেও মুক্ত হয়, হতে পারে না? কারণ কি আমি কি বলেছি, পিএনএস এর ফাইবার বা সেন্সরি ফাইবার কি করে, পেরিফেরাল থেকে সেন্ট্রাল রিজিয়নে আসে। তাহলে ধরো এটা এটা সেল বডি হচ্ছে, এখানে সেল বডি থেকে একজন তৈরি হয়েছে, একজনটা এখানে শেষ হয়েছে, তারপর আবার কি তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, হোয়াট ইজ দিস, সেল বডি। এখন বলেন এই সেল বডি থেকে যে একজনটা তৈরি হবে সেটা কি কই যাবে? দেখে আপনারা বুঝছেন কিনা, এতক্ষণ যা বুঝেছি এটা বুঝছেন কিনা? এটা একটা সেল বডি, এখান থেকে একজন তৈরি হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। এটা একটা সেল বডি, এখান থেকে একজন তৈরি হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে আবার নতুন করে সেল বডি ক্রিয়েট হয়েছে, এখান থেকে একজন তৈরি হয়েছে। এই একজনগুলো কই যাবে বলেন তো, কই যাওয়া উচিত, উপরে না নিচে? সিএনএস, এটা সিএনএসি দাও, স্পাইনাল কর্ডের সিএনএসি এর অংশ কোথায় যাবে, নিচের দিকে না উপরের দিকে? কোথায় যাবে? এইটা কোথায় যাবে? এটা পিএনএস থেকে সিএনএস এর দিকে আসতেছে। তাহলে এখান থেকে যে এক্সনগুলো ক্রিয়েট হয়েছে এটা কি নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? এটাই তোমার পেরিফেরি, এটা তোমার স্পাইনাল স্পাইনাল কর্ড, এই যে নামতেছে। আর এটা ধরেন আমার, ধরেন এটা এটা হচ্ছে আমার ধরেন জিহ্বা, টাং, টাঙে এটা খাইছি, কিছু মজা লাগছে, খুব মজা লাগছে, সেই টেস্টটা আসতেছে ফাইবার দিয়ে, কই যাবে? অবশ্যই উপরের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এই হর্নটা দিয়ে সব ঢুকবে, ফাইবার গুলা বা সিগন্যাল গুলা এই হর্নটা দিয়ে ঢুকবে। তাহলে দুইটা গেটওয়ে, দুইটা রাস্তা, একটা রাস্তা দিয়ে সিগন্যাল গুলা অর্গান থেকে ব্রেইনের দিকে যাবে, আরেকটা রাস্তা দিয়ে সিগন্যাল গুলা ব্রেইন থেকে অর্গানের দিকে যাবে। তাহলে এই যে এই সামনের দিকে যে হর্নটা, যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন অথবা মোটর হর্ন। কারণ সিগন্যালটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইন থেকে এসে এখান দিয়ে কি করবে, পেরিফেরিতে যাবে। আর এই হর্নটার নাম কি, ডর্সাল হর্ন বা পোস্টিরিয়র হর্ন এবং সেন্সরি হর্ন। কারণ এখান থেকে সিগন্যাল গুলা পেরিফেরাল অর্গান থেকে কই যাবে, সিএনএস এর দিকে যাবে বা ব্রেইনের দিকে যাবে। বুঝছেন জিনিসটা? এগুলো তো ফিজিওলজি আসলে, যা আমি ট্রাই করতেছি যত সম্ভব। আমরা এখন কিন্তু ফার্মাকোলজি ঢুকি নাই, আমি একটু পরে ফার্মাকোলজি ঢুকবো, তখন একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসেন, তাহলে এই হর্নটার নাম হচ্ছে সেন্সরি হর্ন, তাহলে এখান থেকে সিগন্যাল ওয়েভ মাসি উপরের দিকে চলে যাবে। আর এই হর্নটার নাম হচ্ছে মোটর হর্ন, তাহলে এখান থেকে সিগন্যাল এসে এখানে নামবে, এখানে শেষ হবে একজন, এইখান থেকে সেল বডি, সেল বডি থেকে আবার কি বের হবে, একজন বের হবে, দেন এটা বের হয়ে চলে যাবে। আর এখানে মাঝখানে যে হর্ন, এটা ল্যাটারাল হর্ন, এটাও কিন্তু কি হর্ন, ল্যাটারাল হর্ন হচ্ছে মিক্সড হর্ন। এখানে আমার সেন্সরিও প্রবেশ করে, আবার মোটরও বের হয়,
এটা একটা মিক্সড হর্ন, ঠিক আছে। আর মূলত প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারগুলো এখান থেকে বের হয়, প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারগুলো এখান থেকে বের হয়। আমরা এই ছবিতে চলে যাই তাহলে বুঝবেন। তাহলে ধরেন এটা একটা সিগন্যাল, ধরেন এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পোস্টোল্যাটারাল পোরশন, এই যে পিছনেরটা। তাহলে এখান থেকে কি হচ্ছে, একটা সেল বডি, এখান থেকে একজন আসছে, একজন নামছে 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 নামছে, এখানে এসে একজনটা কি হলো, শেষ হয়ে গেল, ঠিক আছে। দেন এটা কি কালেকশন অফ সেল বডি, এটা কি ল্যাটারাল হর্ন। দেন ল্যাটারাল হর্ন মানে কি, অনেকগুলো কালেকশন অফ সেল বডি কি তৈরি হয়েছে, একজন তৈরি হয়েছে। আমি কি বলেছি, এই একজন, এটা মূলত কি, এটা ইউজুয়ালি মোটর সিস্টেম, ইউজুয়ালি মিক্স সিস্টেম বাট প্রিডমিনেন্টলি মোটর সিস্টেম। তাহলে মোটর কোন দিক দিয়ে বের হয়, উপর দিক থেকে নাকি নিচ দিক দিয়ে, নিচ দিক দিয়ে, কারণ নিচের দিকটার নাম কি মোটর সিস্টেম। তাহলে এখান থেকে যে একজনগুলো বের হবে সেটা কোথায় বের হবে, সেটা এইখান দিয়ে বের হবে। আচ্ছা, বের হয়েছে, দেখছেন এই একজনটা বের হয়েছে, বের হয়ে কোথায় গেল, এখানে গিয়ে এসে এখানে শেষ হয়ে এলো। সো এখানে শেষ হলে কি হবে, নতুন করে আবার সেল বডি তৈরি হয়েছে, এই সেল বডি থেকে আবার কি হয়েছে, একজন তৈরি হয়েছে। দেন হোয়াট ইজ দিস, ইট ইজ গ্যাংলিয়ন। এন্ড হোয়াট ইজ দিস ফাইবার, প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এন্ড হোয়াট ইজ দিস ফাইবার, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এটা কি, এটা যদি থোরাসিক রিজন বা লাম্বার রিজন হয় তাহলে এটার নাম কি হবে, প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। আর এটার নাম কি হবে, পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। সিম্পল বিষয়, ঠিক আছে। তাহলে আবার বলতেছি, এখান থেকে একজন নামছে, একজন এখানে শেষ হইলো, এখান থেকে সেল বডি ক্রিয়েট হয়েছে, সেল বডি থেকে আবার একজন, এই সেল বডি থেকে আবার কি বের হয়েছে, একজন বের হয়েছে। এই একজনগুলা যাচ্ছে 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 যাচ্ছে, এখানে সে কি হলো, একজনগুলা শেষ হয়ে গেল, আবার সেল বডি ক্রিয়েট হয়েছে, এই সেল বডি থেকে আবার একজন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ফাইবারের কালেকশন, এই যে ফাইবারের কালেকশনটা, এটা কিন্তু গ্যাংলিয়নের আগে, এবং এটা থোরাসিক লাম্বার রিজন থেকে বের হয়েছে, কথার কথা। তাহলে এটা নাম কি, প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। আর এটা কি, এটা গ্যাংলিয়ন, কেন, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে, এখানে কিন্তু স্পাইনাল কর্ড শেষ, এটা কিন্তু সব স্পাইনাল কর্ডের বাইরে। তাহলে এটা কি গ্যাংলিয়ন, তাহলে এই ফাইবারটার নাম কি, এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, ঠিক আছে। ক্লিয়ার এটা বিষয়টা, ক্লিয়ার, আপনারা কি বুঝতেছেন, আস্তে আস্তে বুঝেন, কোনো তাড়াহুড়া নাই, না বুঝলে আমি আরো 10 বার বুঝাবো, কিন্তু বলতে হবে যে ভাই বুঝি নাই। ক্লিয়ার, সিম্পল বিষয়গুলো একদম আস্তে 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 থিঙ্ক করেন, না বুঝলে কি কোশ্চেন করেন, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া এগুলোর নাম আছে, এই যে প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া হয়েছে এক একটা, এই প্রত্যেকটা জিনিসের এক একটা নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে যে অংশটুকু মানে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারটা, যে অংশটুকু বের হয়েছে, এই যে কানেকশনটুকু, এটাকে নাম দিয়েছে ওরা হোয়াইট র্যামি, ঠিক আছে। আর এখান থেকে যে ফাইবারটা বের হয়েছে মানে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার যে তৈরি হয়েছে, এটার নাম দিয়েছে ওরা গ্রে র্যামি, নাম দিয়েছে এগুলোর নাম। তাহলে হোয়াট ইজ হোয়াইট র্যামি, হোয়াইট র্যামি হচ্ছে কানেকশন বিটুইন স্পাইনাল কর্ড এন্ড গ্যাংলিয়ন। কেন দেখেন, এই যেটা স্পাইনাল কর্ড, এটা গ্যাংলিয়ন, এদের মাঝখানে এই ফাইবারটা কি করছে, কানেকশন দিছে, এই জন্য এটাকে বলেছি হোয়াইট র্যামি। আর এটা কি, এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলা আলটিমেটলি কি তৈরি করে, নার্ভ, স্পাইনাল নার্ভ তৈরি করে। একটা নার্ভ কি দিয়ে তৈরি হয় বলেন তো, মোটর ফাইবার দিয়ে, সেন্সরি ফাইবার দিয়ে, নাকি মিক্সড ফাইবার দিয়ে বলেন তো। একটা নার্ভ কি দিয়ে তৈরি হয়, নার্ভ, আমরা বলি না নার্ভ, সবসময় পড়ছেন না, ফিমোরাল নার্ভ, ব্রাকিয়াল নার্ভ, কত নার্ভ সারা জীবন পড়ছেন অ্যানাটমিতে নাকি। একটা নার্ভ কি ফাইবার দিয়ে তৈরি হয়, বা একটা নার্ভ কোন ধরনের ফাইবার দিয়ে তৈরি হয়, সেন্সরি, মোটর, নাকি মিক্সড। একটা নার্ভ কি ফাইবার দিয়ে তৈরি হয়, মোটর, মিক্সড, নাকি সেন্সরি। আরে এটা নির্ভর করবে সে কোন ধরনের। আমরা আমরা ইন্টারে পড়েছিলাম না ক্র্যানিয়াল নার্ভ, পড়েছি, কয় জোড়া আছে ক্র্যানিয়াল নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ কয় জোড়া, 12 জোড়া, ক্র্যানিয়াল নার্ভ 12 জোড়া। তাহলে 12 জোড়ার মধ্যে সবাই কি মিক্স ছিল, সবাই কি সেন্সরি ছিল, সবাই কি মোটর ছিল, পড়েছি আমরা 1 2 এবং 6, 1 2 কত ভুলে গেছি এগুলা। এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মিক্স, তাহলে এটা নির্ভর করবে। স্পাইনাল নার্ভ ইজ আ মিক্স নার্ভ, গুড, স্পাইনাল নার্ভ ইজ আ মিক্স নার্ভ। তার অর্থ হচ্ছে এই যে আপনার এখানে যে নার্ভ, এটা কি, এটা নার্ভ, এখানে কি কি ফাইবার আছে, যেগুলো বাইরে হয়েছে এগুলো মোটর ফাইবার, কিছু ঢুকবে, এগুলো কি সেন্সরি ফাইবার, আবার কিছু আছে মিক্সড। তাহলে এখানে মোটর আছে, এখানে সেন্সরি আছে, এখানে মিক্সড আছে, এই জন্য এটা মিক্সড ফাইবার। এই জন্য স্পাইনাল নার্ভ ইজ আ মিক্সড নার্ভ, স্পাইনাল নার্ভ এটা একটা মিক্সড নার্ভ। কিন্তু ক্রেনিয়াল নার্ভ কিন্তু সবাই আবার মিক্সড না, ক্রেনিয়াল নার্ভের মধ্যে কিছু আছে কি পিওর মোটর,
কিছু আছে পিওর সেন্সরি, আবার কিছু আছে কি মিক্সড। এটা কোনটা? ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে। আর স্পাইনাল নার্ভ কি? মিক্সড নার্ভ। গুড। স্পাইনাল নার্ভের ক্ষেত্রে মিক্সড নার্ভ। বুঝছেন? মিক্সড নার্ভ কেন? নার্ভ ইজ আ কালেকশন অফ ফাইবার। কালেকশন অফ ফাইবার কি হতে পারে? সেন্সরি হতে পারে, মোটর হইতে পারে, আবার মিক্সড হইতে পারে। এটা ইউজুয়ালি মিক্সড, কারণ এই ফাইবারটার, এই নার্ভটার মধ্যে মোটরও পাবো, সেন্সরিও পাবো। ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি এখন আসেন এগুলো একটু সংখ্যাগুলো দেখে নিন একটু। হোয়াইট র্যামি কাকে বলে? কানেকশন বিটুইন ভেন্ট্রাল রুট এন্ড দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের যে কানেকশন, তাকে আমরা হোয়াইট র্যামি বলি। এবং হোয়াইট র্যামি কেন সাদা? আমি কি বলেছিলাম? মাইলিনেশন হলে সাদা, আর আনমাইলিনেটেড থাকলে গ্রে কালার। তাহলে হোয়াইট র্যামি সাদা কালার, তাহলে বুঝাচ্ছে এটা কি? মাইলিনেটেড ফাইবার। আর গ্রে র্যামি কারা? আর গ্রুপ অফ পোস্টেরিয়র গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, তাকে আমরা কি বলি? গ্রে র্যামি বলি। এটা কি কালার? এটা গ্রে কালার। কেন গ্রে কালার? বিকজ এটা নন মাইলিনেটেড, এর মধ্যে কোনো মাইলিনেশন নাই, এই জন্য এটা গ্রে কালার। ঠিক আছে? তাহলে গ্রে গ্রামি থেকে কি তৈরি হয়? স্পাইনাল নার্ভ তৈরি হয়। সেটা কি করে? ডিফারেন্ট পার্টসে ইনারভেট করে। এবার আসেন আমাদের আজকে টপিক চলে আসি। আমি বেশি পড়বো না, এটা পড়াবো, তাহলে আপনার নিজের পড়ে নেবেন। আজকে যেটা এখন বলতে চাচ্ছি, আমাদের সিস্টেমটা আমরা যেটা পড়তে চাচ্ছি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এরা নার্ভ ফাইবার, কিন্তু আলটিমেটলি এরা যখন কাজ করে তখন কিন্তু এরা কোনো রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। এরা যখন কাজ করে তখন কোনো একটা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। আপনারা যারা রিসেপ্টরের ক্লাসটা করে অনেকে করেছিলেন, আশা করি ওই সময় আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখন আপাতত আমি এটা ডিটেলসে বলতে যাচ্ছি না, বাট একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা সিস্টেম কাজ করে রিসেপ্টরের মাধ্যমে। ঠিক আছে? জিনিসটা হচ্ছে, ধরেন কথার কথা, আমার বাসা, আপনি আমার বাসা আসলে আমি কি বুঝতে পারি আপনি আমার বাসায় আসছেন? বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আপনি যদি কলিং বেলে চাপ দেন তাহলে বুঝতে পারি। তাহলে আপনি যখন বাসায় এসে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকেন, তবুও কিন্তু আমি দরজা খুলবো না। আমি দরজা কখন খুলবো? যখন আপনি এসে আমার বাসার সামনে এসে দরজায় কলিং বেলটা চাপ দিবেন। যখন কারেন্ট কলিং বেল বেজে উঠবে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার বাসায় কেউ আসছে, তার জন্য আমি দরজা খুলে দিতে হবে। তাহলে এই যে সে কলিং বেলটাকে প্রেস করছে, কলিং বেলটা যে সিগন্যাল ক্রিয়েট করে আমাকে অ্যাক্টিভেট করছে, তাহলেই শুধুমাত্র দরজা খোলা সম্ভব। এই যে কলিং বেলের সিস্টেমটা, এটাকে আমরা বলি রিসেপ্টর। তাহলে প্রত্যেকটা সাবস্টেন্স এসে কি করে? সেলের সামনে এসে ওই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, দেন রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়। রিসেপ্টরটা অ্যাক্টিভেট হলে কি হবে? ওই সেলটা বিভিন্ন ফাংশন শো করবে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আলটিমেটলি কোনো একটা সেলে গিয়ে কাজ করবে, কোনো একটা অর্গানে গিয়ে কাজ করবে। অর্গান তো কালেকশন অফ সেল না? সো কোনো সেলে গিয়ে কাজ করবে। তাহলে সেলে কিভাবে গিয়ে কাজ করবে? কোনো একটা রিসেপ্টরের মাধ্যমে। আর রিসেপ্টরকে অ্যাক্টিভেট করার জন্য কি লাগে? লাইগেন্ড লাগে। তাহলে একটা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে কি? লাইগেন্ড। লাইগেন্ড হতে পারে হরমোন, হতে পারে নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স, হতে পারে গ্রোথ ফ্যাক্টর, হোয়াটএভার, ড্রাগস হতে পারে। যাই হোক না কেন, তাহলে লাইগেন্ড গুলা কি করে? এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, দেন রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়, তারপর সেলের মধ্যে কিছু পরিবর্তন আসে, সেলটা তখন তার ফাংশন শো করে। এভাবে প্রত্যেকটা সিস্টেম কাজ করে। তাহলে মনে রাখতে হবে, আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই ফাইবার গুলাও কিন্তু আলটিমেটলি কোনো একটা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, এবং রিসেপ্টরের মাধ্যমে কাজ করতে হলে তাকে কিছু সাবস্টেন্স ক্রিয়েট করতে হয়। এই সাবস্টেন্স গুলাকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। আমরা পড়েছি মেডিকেলে ফার্স্ট ইয়ার পড়েছি, আপনারা সব পড়েছেন এগুলো। হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার? তাহলে বিভিন্ন নার্ভ এন্ডিংস থেকে যে সাবস্টেন্স গুলো ক্রিয়েট হয়, তাকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। এগুলো ওয়ান কাইন্ড অফ কি? হরমোন। হরমোনাল অ্যাক্টিভিটি শো করে। তাহলে এই নিউরোট্রান্সমিটার গুলো হরমোন হতে পারে বা হরমোনাল লাইক অ্যাক্টিভিটি শো করে প্যারাক্রাইন ফ্যাশনে, হোয়াটএভার। সো এই নিউরোট্রান্সমিটার গুলো যখন রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করে, তখনই আমার রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয় এবং বিভিন্ন ফাংশন শো হয়। এখন সিম্প্যাথেটিক সিস্টেম বা সিম্প্যাথেটিকের যে নার্ভ গুলো আছে, তারা তৈরি করে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। আর প্যারাসিম্প্যাথেটিক যে সিস্টেম, তার যে নার্ভগুলো আছে, তারা তৈরি করে অ্যাসিটাইলকোলিন। তাহলে প্যারাসিম্প্যাথেটিকের জন্য নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, আর সিম্প্যাথেটিকের জন্য নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাড্রেনালিন অথবা নর অ্যাড্রেনালিন। ওকে? এই জন্য আমরা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে অপর ভাষায় বলি অ্যাসিটাইলকোলিন, তো কোলিনার্জিক সিস্টেম। আর সিম্প্যাথেটিক সিস্টেম যেহেতু অ্যাড্রেনালিন সিক্রেশন করে, এই জন্য তার অপর নাম হচ্ছে অ্যাড্রেনার্জিক সিস্টেম। কারণ তাহলে বুঝতেছি, তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিক্রেশন করে অ্যাসিটাইলকোলিন, যেটা কি করে? তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, এই জন্য তার নাম কোলিনার্জিক সিস্টেম। আর সিম্প্যাথেটিক সিস্টেম সিক্রেশন করে বা নিউরোট্রান্সমিটার হিসেবে সিক্রেশন করে
অ্যাড্রেনালিন, এই জন্য তার নাম হচ্ছে অ্যাড্রেনার্জিক সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে দেয়ার আর টু সিস্টেম, কোলিনার্জিক সিস্টেম, অ্যাড্রেনার্জিক সিস্টেম। ওকে, এখন আসেন এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা আমাদেরকে বুঝতে হবে, আমরা পরীক্ষা হলে সবচেয়ে বেশি কমন মাথা ঝামেলা হয় যেটা, সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্টলি। হোয়াট ইজ দিস? ইট ইজ দ্য প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার। আচ্ছা, যদি এই সেক্ট্রাল রিজিয়ন থেকে কোন একটা বাইর হয় তার নাম কি হবে বলেন তো? এখান থেকে যদি এখান থেকে যে সেক্ট্রাল রিজিয়ন থেকে ধরেন এখান থেকে একটা সিগন্যাল আসছে এই, দেন এখান থেকে বের হয়েছে, হোয়াট ইজ, এটার নাম কি? এটার নাম কি? এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে কি? প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। কেন? কারণ স্যাক্রাল রিজন থেকে কি বের হয়? ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো, কার? প্যারাসিম্প্যাথেটিকের। এটা গ্যাংলিয়নের আগে, তাই নাম কি? প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। আর এটা নাম কি হবে? পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এবং আমরা জানি যে একটা নিউরন আর একটা নিউরনের সঙ্গে যে জায়গাটা দিয়ে কি করে, কমিউনিকেশন করে, তার নাম কি? সিনাপস। এবং এটাও জানি সিনাপসে কি হয়, কোন একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এই যে জায়গাগুলোতে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এখান থেকেও কিছু রিলিজ হয়, এখান থেকেও কিছু রিলিজ হয়। তাহলে আমাদের কি একটু, আমি একটু আপনাদেরকে বোঝার জন্য আমি একটু কোশ্চেন করবো, আপনারা আনসার দিবেন। ঠিক আছে, কোশ্চেনগুলো। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি জানলাম? আমরা এখন পর্যন্ত জানলাম যে সিম্প্যাথেটিক সিস্টেম বা সিম্প্যাথেটিক ফাইবার কি রিলিজ করে নরমালি। সিম্প্যাথেটিক ফাইবার নরমালি কি সিস্টেম দিয়ে কাজ করে? অ্যাড্রেনালিন। আর প্যারাসিম্প্যাথেটিক কি দিয়ে কাজ করে? অ্যাসেটাইল কোলিন। নরমালি কাজ করে, নরমালি কাজ করে, কিন্তু এরকম কিছু ডিফারেন্ট আছে, একটু বোঝার ট্রাই করি। ধরেন ধরেন কথার কথা, এই যে এটা হচ্ছে প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক অথবা কি প্যারাসিম্প্যাথেটিক। আবার বলতেছি, এই যে এটা, এটা ধরেন প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিক, হোয়াটএভার। বলে তো ও কি রিলিজ করবে? ও কি রিলিজ করবে? নরমালি কি রিলিজ করা উচিত ছিল? আমরা বলেছিলাম যে ইউজুয়ালি সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করে অ্যাড্রেনালিন মাধ্যমে। সিম্প্যাথেটিক কি রিলিজ করে? অ্যাড্রেনালিন দিয়ে ইউজুয়ালি। আচ্ছা, আর প্যারাসিম্প্যাথেটিক কাজ করে অ্যাসিটাইলকোলিন দিয়ে, তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। অ্যাড্রেনালিন তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, আর অ্যাসিটাইলকোলিন তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে তো? কিন্তু এটা একটা প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, এখান থেকে কিন্তু কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। হ্যাঁ, অথবা এটা একটা প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, এখান থেকে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। কি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে? অলওয়েজ অ্যাসিটাইলকোলিন। আবার বলতেছি, অলওয়েজ অ্যাসিটাইলকোলিন। আপনি বলতে পারেন ভাইয়া এটা তো সিম্প্যাথেটিক, তাহলে তো অ্যাড্রেনালিন রিলিজ করবে। হ্যাঁ, এটা সিম্প্যাথেটিক, এটা নরমালি অ্যাড্রেনালিন রিলিজ করার কথা ছিল, কিন্তু ও অ্যাড্রেনালিন রিলিজ করবে না। অ্যাড্রেনালিন শুধুমাত্র কোথায় রিলিজ হয়? পেরিফেরিতে গিয়ে। কিন্তু এটা পেরিফেরি অংশ নয়, এটা একটা এখনো এখনো ট্র্যাকের অংশ। এই জন্য যতগুলা প্রি গ্যাংলিয়নিক ফাইবার আছে, সেটা হইতে পারে সিম্প্যাথেটিক, হইতে পারে প্যারাসিম্প্যাথেটিক, সেটা যেটাই হোক না কেন, সে অলওয়েজ রিলিজ করবে অ্যাসিটাইলকোলিন। চোখ বন্ধ করে মুছে ফেলেন। অল দ্য প্রিগ্যাংলিয়নিক ফাইবার, আইদার ইট ইজ sympathetic or it is parasympathetic, it must be কি secrete or it must secrete acetylcholine। এবার আসেন, এটা একটা পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, ভার বলতেছি, এটা একটা পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, কি রিলিজ করবে? এটা একটা পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, কি রিলিজ করবে? পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার কি রিলিজ করবে? অ্যাড্রেনালিন। গুড। তাহলে আমরা বলছি সিম্প্যাথেটিক ফাইবার অ্যাড্রেনালিন রিলিজ করে। ইয়েস, কখন? যদি সে পোস্ট গ্যাংলিয়নিক হয়। তাহলে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার কি রিলিজ করে? অ্যাড্রেনালিন রিলিজ করে। যদি এটা পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার হতো তাহলে কি রিলিজ করতো? পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন।
তাহলে আমরা মুখস্থ কেন আমাদের এখানে কনফিউশন কেন হয় একটা জায়গায় শুধুমাত্র প্রিগ্যাংলিনিক সিম্প্যাথেটিক ফাইবার। তা আমি বললাম অল দ্য প্রিগ্যাংলিনিক ফাইবার, সেটা সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক, আপনার মাথা ব্যথা করার দরকার নাই। আপনি মনে রাখবেন সে অলওয়েজ রিলিজ করে অ্যাসিটাইলকোলিন, সরি অ্যাসিটাইলকোলিন। আর অল দ্য পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার রিলিজ করে অ্যাড্রেনালিন, পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার রিলিজ করে কি অ্যাসিটাইলকোলিন। যেহেতু অনেক কনফিউশন, এই জন্য ভাইয়া লিখে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা যে স্ক্রিনশট তুলে রাখেন, এটা শুধু লিখে রাখবেন আর জীবনে ভুল হবে না। তাহলে দেখেন প্রি গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিক হোয়াট এভার অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। এবার দেখেন দুইটা এক্সেপশন আছে, এক্সেপশন গুলো আসার আগে পরে আসছি আমি। এবার আসে অ্যাড্রেনালিন। পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক সিস্টেম কি রিলিজ করে? অ্যাড্রেনালিন। ওখানে দুইটা এক্সেপশন আছে, কারা দেখেন। পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার ইন দ্য সোয়েট গ্ল্যান্ড, একমাত্র ভালোভাবে শুনেন, পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার অলওয়েজ কি রিলিজ করবে? অ্যাড্রেনালিন, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার কি রিলিজ করে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। আর দুই নাম্বার কি? নিউরোমাসকুলার জাংশন কি রিলিজ করে? অ্যাসিটাইলকোলিন। নিউরোমাসকুলার জাংশনে যে ফাইবারই যাক না কেন সে কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন। তাহলে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার ইন দা কি নিউরোমাসকুলার জাংশন কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন। অ্যাড্রেনালিন রিলিজ করবে না, ঠিক আছে। আর লাস্ট রেনাল অ্যাড্রেনাল মেডুলা। আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড এটা একটা কিডনির উপরে থাকে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট, কর্টেক্স, মেডুলা। মেডুলা থেকে কি রিলিজ হয়? এপিনেফ্রিন। ভাইয়া অ্যাড্রেনালিন এপিনেফ্রিন কি সেম? এরা ফাংশনালি সেম, কনস্টিটিউশনালি ডিফারেন্ট। এদের কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট বাট ফাংশন সেম। কেন? কারণ তারা সেম রিসেপ্টর সাইটের উপর কাজ করে, এই জন্য তারা ফাংশনালি সেম। তাহলে রেনাল অ্যাড্রেনাল মেডুলা থেকে কি রিলিজ হয়? এপিনেফ্রিন। ডিফারেন্ট, এটা মনে থাকবে। তাহলে ভাই একটু কষ্ট করে একটু মনে রাখতে হবে। তাহলে এখন মুখস্থ করার কিছু নাই। অল প্রিগ্যাংলিওনিক অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক অ্যাড্রেনালিন, পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিওনিক sympathetic in the neuromuscular junction and the sweat gland, not adrenaline, must be acetylcholine. Renal adrenal medulla epinephrine. শেষ। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? আমি জানি না ক্লিয়ার কিনা। যারা একদম নিউ ক্লাস করতেছেন তারা হয়তো সমস্যা হতে পারে, যারা আমার সঙ্গে অ্যাডজাস্টেবল তারা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। যারা অনেকদিন ধরে আমার সাথে ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছে, না ফ্রি ক্লাস অনেকগুলো করছেন বা সামথিং। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমরা নেক্সট টপিকে যাব। এগুলো একটু ডিটেলস আলোচনা, আপনারা দেখতে পারেন কি কি আছে না আছে, এগুলো আসলে লাগবে না আমাদের, আপাতত দরকার নেই, এগুলো ফিউচারে কোন দরকার নেই বুঝাবো, ঠিক আছে। এখানে চলে আসেন। এখন আসেন আমরা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কথা বলবো, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন অর নর এপিনেফ্রিন, হোয়াট এভার, সবাই ফাংশনালি একই। ডিফারেন্ট হতে পারে কেমিক্যাল কনস্টিটিউশনে, কিন্তু ফাংশনালি তারা সেম। সো এদের নিয়ে বদার হওয়ার কিছু নাই। ওকে, আমি তো আর ক্লাস নিব না, এটা একটাই ক্লাস, ডেমো ক্লাস তো আর হবে না। ওকে, সো একটা ক্লাসে শেষ করে দিই, আর বেশিক্ষণ নাই, অল্প পড়াবো লাস্ট। তাহলে এখন আসেন রিসেপ্টর সাইট। আমি রিসেপ্টর নিয়ে ডিটেলস আলোচনা একদিন পড়াইছিলাম, আমি এখন আর ডিটেলসে আলোচনা করব না, কিভাবে ফাংশন করে, হোয়াট আর দ্য রিসেপ্টরস, এগুলো নিয়ে এখন আলোচনা করব না। জাস্ট এটা মনে রাখেন, অ্যাড্রেনাল রিসেপ্টর দুই রকম, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দুই রকম, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। আবার বলতেছি, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দুই রকম, কি কি? আলফা রিসেপ্টর, বেটা রিসেপ্টর। আলফা রিসেপ্টর দুই রকম, আলফা 1, আলফা 2। বিটা রিসেপ্টর তিন রকম, বিটা 1, বিটা 2, বিটা 3। ওকে, তাহলে আমাদের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দুই রকম, আলফা, বিটা। আলফা দুই রকম, আলফা 1, আলফা 2। বিটা তিন রকম, বিটা 1, বিটা 2, বিটা 3। এটা মনে রাখতে হবে। এবার কি স্টিমুলেশন হয় কোথায়, কোন রিসেপ্টর এক্সাইটেড হলে স্টিমুলেটেড হয়, আর কোন রিসেপ্টর এক্সাইটেড হলে ওই সিস্টেমটা ইনহিবিটেড হয়, এটা মনে রাখতে হবে। কারা দেখেন, আলফা 1, বিটা 1 এন্ড বিটা 3। তাহলে বেজোড়গুলা দিয়ে স্টিমুলেশন হয়, জোড়গুলা দিয়ে ইনহিবিটেড হয়, জাস্ট এটা মনে রাখেন। বিজোড়গুলা দিয়ে স্টিমুলেটেড হয়, জোড়গুলা দিয়ে ইনহিবিটেড হয়, মনে থাকবে। ওকে, সো জোড় মানে
আলফা 2 আর বিটা 2, বেজোড় মানে আলফা 1, বিটা 1 এন্ড বিটা 3, এই তিনটা দিয়ে কি হয় আমাদের ইনহিবিটেড স্টিমুলেটেড হয়। ঠিক আছে? আচ্ছা থাক, আপনারা দেখেছে অনেকে ওকে, তাহলে আপনারা বাকিটা নিজেরা পড়ে নেবেন। ওকে, সো কোনো সমস্যা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যদি কোনো প্রবলেম হয়, কিছু না বুঝলে আমি ট্রাই করব আনসার দেওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ, ল্যাটারাল হর্ন থেকে বের হয় ইন কেস অফ দা সিম্প্যাথেটিক সিস্টেমের জন্য। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে তো অনেকক্ষণ পড়ে ফেললাম, 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আশা করি যতটুকু বোঝার ট্রাই করছি। ঠিক আছে? সো পুরো সিস্টেমটা আসলে ক্লিয়ার হয়েছে। তো আমাদের পুরো জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা একটা স্পেশাল সিস্টেম। এটা ওই অর্গানগুলোকে কন্ট্রোল করে যেগুলোকে আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি না। ইউজুয়ালি মাসেলগুলোকে কন্ট্রোল করে, এক্সেপ্ট স্কেলেটাল মাসেলকে, এবং গ্ল্যান্ড গুলাকে কন্ট্রোল করে। এর তিনটা পার্ট, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টেরিক নার্ভাস সিস্টেম। ওকে, তো এন্টেরিক নার্ভাস সিস্টেমটা এক্সেপচুয়াল ফর দ্য জিআইটির জন্য। আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক ফর দ্য ফার্মাকোলজির জন্য। ঠিক আছে? এই অংশটুকু অনেক বড়, আবার বলতেছি এই অংশটা অনেক বড়। ঠিক আছে? আপনারা নিজে নিজেই পড়েন বা যেখানেই পড়েন না কেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফার্মাকোলজি যখন আপনি পড়বেন, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাত্র দুইটা। এক, জেনারেল ফার্মাকোলজি, এটা সারাটা জীবন আপনার লাগবে। 2 নাম্বার হচ্ছে এই অটোনমিক নার্ভাস সিস্টেম ফার্মাকোলজি। এই দুটা ফার্মাকোলজি আপনি যদি ভালো বুঝেন, বাদ বাকি যতগুলো সিস্টেমিক ফার্মাকোলজির পোর্শন আছে, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হিমাটোলজিক্যাল সিস্টেম, এনএসআইডি, তারপর হচ্ছে আমাদের নার্ভ নিউরোনাল পোর্শনটুকু, নিউরো ফার্মাকোলজি, এগুলো আপনার জন্য অনেক ইজি হবে। অকুলার ফার্মাকোলজি অনেক ইজি হবে। তো এই জন্য বারবার বলি যে আপনি যখনই পড়েন সবসময় আপনি টাইম লাগুক, আপনি তাড়াহুড়া কিছু নয়, আমার আইটেম শেষ হয়ে যাচ্ছে, আমার আইটেম দিতে হবে। আপনি যদি আইটেম দেওয়ার জন্য বেশি মানে ফাংশনালি বেশি খুবই চিন্তিত হন, তাহলে আপনার বেসিক কখনো ক্লিয়ার হবে না। আপনার আইটেম কিন্তু আলটিমেটলি ক্লিয়ার হবেই। ঠিক আছে? স্যাররা ম্যাডামরা আপনার আইটেম ক্লিয়ার না করে থাকবে না, একটা সময় গিয়ে স্যারই বলবে যে আসো আইটেম ক্লিয়ার করো। সো আইটেম আপনার ক্লিয়ার হবে। আইটেমের জন্য আপনি যদি বদার ফিল করেন, তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে যে ওকে, যে আপনার কিন্তু কখনোই বেসিকটা ক্লিয়ার হবে না। এই জন্য আপনি আইটেমগুলো দিবেন ঠিকই, কিন্তু সবসময় ট্রাই করবেন নিজে একটু বুঝে ট্রাই করার জন্য। ওকে, আচ্ছা, মেন সিস্টেম, মেন জিনিসটা বুঝতে পারলাম না। আচ্ছা হ্যাঁ, মেন জিনিসটা বুঝতে পারিনি আসলে, কারণ মেন জিনিসটা ছিল আমাদের এই ফাংশন অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম। বাট বেসিকটা বুঝতে গিয়ে 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে। যারা ক্লাস করেন না জানেন আমি অনেক অনেক লেন্থি ক্লাস নিই। ঠিক আছে? অনেক স্লোলি ক্লাস নিই এবং অনেক ডিটেলসে বুঝতে চাই, দেখা যায় আলটিমেটলি টাইম অনেক বেশি লাগে। আচ্ছা, আমি চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? যেটা আমি শেষ করতে পারিনি, আমি চেষ্টা করবো আরেকটা ক্লাস নিয়ে এই বিষয়টুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে? যে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমটা কিভাবে কাজ করে, অ্যাটলিস্ট সিম্প্যাথেটিক পোর্শনটুকু শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে ভাই? ট্রাই করবো আমি ক্লাসটা নেওয়ার সময় আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব। ওকে, আমি ইনশাল্লাহ ট্রাই করবো 2-3 দিনের মধ্যে ক্লাসটা নিয়ে দেওয়ার জন্য। যেহেতু শুরু করেছি, আমি শেষ করে দিব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায়। আর ক্লাস নিচ্ছি না, কারণ হচ্ছে যে আসলে অনেকে নামাজ, আমি অর্ধেক নামাজ পড়ে চলে আসছি। ঠিক আছে? নামাজ শেষ করতে পারিনি। সো নামাজটা শেষ করে ফেলি আমরা, আর আমি ইনশাআল্লাহ ট্রাই করবো বাদ বাকি অংশটুকু, মানে আমাদের বাকি যে অংশটুকু সিম্প্যাথিকের, আমি একটা ক্লাস নিয়ে শেষ করে দেবো। ঠিক আছে? গ্রুপে আমি পোস্ট দিব, অবশ্যই ক্লাসটা করবেন। যারা আজকে ক্লাস করছেন তারা করবেন নাকি, যারা করেনি তারা তো করেননি। ওকে, আল্লাহ হাফেজ, বিদায় তাহলে। আচ্ছা, ভার্টেব্রাল আমি নেক্সট ক্লাসে মনে করে দিই। ঠিক আছে? বুঝে দিব যে ভার্টেব্রাল আর প্যারাভার্টেব্রাল জিনিসটা কি আসলে। ঠিক আছে? এগুলো হচ্ছে লোকেশন ওয়াইজ গ্যাংলিয়ন। ঠিক আছে? আমি বুঝাবো ইনশাআল্লাহ। ওকে ভাই, কিন্তু নেক্সট ক্লাসে মনে করে দিন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।